ফাহাদ সাহেব শায়লাকে ফোন লাগালো। দুবার রিং হতেই শায়লা ফোন রিসিভ করে বলে, আয়ু এখন কেমন আছে? ও তোমার হাতে রান্না খেতে চাচ্ছে, তোমার সাথে দেখা করতে যাচ্ছে। আসতে পারবে? হ্যাঁ, আমি রান্না বান্না করে নিয়ে আসছি। ফাহাদ সাহেব কল্পনা করেনি শায়লাকে অপমান করার পর, বাসা থেকে বের করে দেওয়ার পরও 1 ঘন্টার মধ্যে ও আয়ুর জন্য রান্না করে সত্যি হসপিটালে আসবে। কেবল শায়লাকে ক্যাবিনের ভেতরে ঢুকতে দিল। শায়লাকে ক্যাবিনে ঢুকতে দেখে আয়না অনেক সুন্দর করে হাসে, যেন অনেক আপন কোনো মানুষের সঙ্গে দেখা হলো। শায়লাও হাসল। সমুদ্র ওকে ভাত বেড়ে খেতে দেয়। আয়না নিজ হাতে কচু ভর্তা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খায়। আজকে নিজেই সুন্দর গুছিয়ে একাই ভাত খাচ্ছে, নোংরাও করেনি কিছু। আয়নাকে দেখে শায়লারও খারাপ লাগছে অনেক, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার জন্য আয়ুর এই অবস্থা। সে আয়ুর লাইফ হেল্প করে ফেলেছিল। আসলে কি দরকার ছিল এমন কারো সাথে ওর বিয়ের প্রস্তাব দেওয়ার, যে নিজেই মুভ অন করতে পারেনি? মেয়েটা নিশ্চয়ই প্রেগনেন্সির টাইমে কচু দিয়ে ভাত খেয়েছিল আরাম করে, সেটি মনে রেখেছে। সমুদ্র শায়লাকে আস্তে করে বলে, থ্যাঙ্কস আন্টি, আপনার জন্য আয়ু আজকে পেট ভরে ভাত খাচ্ছে, সকালেও ঠিকমতো খায়নি। শায়লা ভারাক্রান্ত স্বরে বলে, সমুদ্র আমাকে মাফ করে দিও, আমি তোমাদের অজান্তেই তোমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আমাকে হয়তো সারা জীবন অভিশাপ দিতে তোমরা। সমুদ্র তাকে অবাক করে দিয়ে বলে, আপনি সঠিক সময় না আসলে মিস গ্যারেজের টাইমে আয়ুর আরও শারীরিক অবনতি হতে পারত। ক্ষতিও করেছেন, আবার সাহায্যই করলেন। সাহায্যটা মনে রাখবো। শায়লা চৌধুরী পারলেন না বিয়ে 7 দিনোত্তর সমুদ্রকে বলা মিথ্যা ডিভোর্স দেওয়ার অভিযোগগুলো। তার শিক্ষিত মন তাকে সমুদ্রের সামনে নিচু নামাতে দিচ্ছে না। সে বলে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো, আয়ুকে আমরা দেখে রাখবো, তোমার একটু রেস্ট দরকার। সমুদ্র আয়ুর দিকে তাকিয়ে বলে, আয়ু, আমি একটু বাসায় যাই। আয়ু জবাব দিল, কেন বাসায় যাবে? কেন? আমার সঙ্গে একেবারে যাবে, গোসল করবেও। শায়লা আয়ুর প্রশ্নের জবাব দিল। আয়না একদণ্ড ভেবে বলে, তুমি অন্য কোথাও যাবে না তো? সমুদ্র বলে, না, আমি এখানেই থাকবো, যাব না কোথাও। শায়লা আন্টি বলে, আয়ু, সমুদ্র কোথাও যেতে পারবে না আমি থাকলে। আয়না পুনরায় জিজ্ঞেস করলো, কেন? শায়লা বুদ্ধি করে জবাবে বলে, আমি তোমাদের বিয়ে দিয়েছি না, আমি থাকলে মানে যে বিয়ে দিয়েছে সে উপস্থিত থাকলে যারা বিয়ে করেছে তাদেরকেও থাকতে হয়। সমুদ্র অন্য কোথাও যেতে পারবে না, ও গেলে আমি ধরে বেঁধে এনে দেব তোমার কাছে। কিন্তু ওর এখন একটু রেস্ট দরকার, ও বাসায় গিয়ে ফ্রেশ হতে যেতে দাও মা। আয়নার বুঝি কথাগুলো ভালো লাগলো, সে সমুদ্রকে যেতে দিল। সমুদ্র যাওয়ার পর আয়না স্বভাবত শায়লার অনেক প্রচুর কথা বলল, স্বাভাবিকের তুলনায় বেশি। শায়লা উত্তর দিল, নিজ থেকে গল্প করল। আয়না দ্বিতীয়বার ভাত নিল, আবার নাকি ভাত খাবে। আয়না যখন খাচ্ছিল ফাহাদ সাহেব সাহস জুটিয়ে ভেতরে প্রবেশ করলো। বাবাকে দেখা মাত্র আয়না অবাক হলো। এরপর বলে ওঠে, বাবা তুমি এসেছ, কেমন আছো? দুপুরে ভাত খাইছো? না হলে বসো, আমার সঙ্গে ভাত খাও। ফাহাদ সাহেব আবেগ ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেলেন শব্দ করে। তারপর মেয়েকে জড়িয়ে নিয়ে বলে, আমার মা, আমার মেয়ে তো তোমার বড় মা। বাতাসের দমকা হাওয়ায় মনে প্রশান্তি খেলে যায়। পিচঢালা রাস্তায় আরামে কুকুর ঘুমাচ্ছে। কুকুয়া কেমন হু হু করে বাতাস যেন আছে। প্রকৃতির মাঝেও বেজায় বিষণ্ণতা। সমুদ্র সবে বাড়ি ফিরল, এয়ারপোর্টে থেকে সরাসরি হাসপাতালেই গেল। অস্ট্রেলিয়া থেকে ফিরে আজকে প্রথমবারই আসা। বাসায় আর অপেক্ষায় ছিল তার মা। তাকে দেখা মাত্র সমস্ত দুঃখ চেপে রেখে একটা হাসি দিল। সমুদ্র ফিরতি হাসি উপহার দিতে পারে না, কেমন এলোমেলো ওর চালচলন। সমুদ্র গুটিসুটি পায়ে নিজের রুমে ঢুকতেই ক্রমশ চাপা আর্তনাদ অনুভব করে। রুমের চারদিকে চোখ বুলালো, যেভাবে রেখে গিয়েছিল তেমনই আছে সব কিছুই। কেউ কোনো কিছু সরায়নি। সে রুমে এলো। বিয়ের পর যতবারই রুমে ঢুকেছে আয়নার হাসি মুখ বা মন মরা মুখ দেখেছে। আজকে রুমটা সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই রুমে। ফাঁকা রুমটায় তার কেমন দম বন্ধ লাগে, অস্থির লাগে। কোথায় জানি শুনেছে পুরুষ সব কিছু অ্যাডজাস্ট করতে পারলেও খালি ঘরে অ্যাডজাস্ট করতে পারে না। সমুদ্র আলমারি খুলতেই আরও বেশি থমকে দাঁড়ায়। আয়ুর জামা কাপড়ের ভিড়ে
তার শার্ট প্যান্ট কিছুই নজরে আসছে না। সমুদ্র ওর একটা মোলায়েম সুতির ওড়না হাতে নেয়। এরপর চুপচাপ বেডে গিয়ে বসে। ওড়না হাতে নিয়ে বসে থাকে। নানান চিন্তা মাথায় আসে। কয়েক পল ভেবেই সেভাবেই কেটে যায়। ঝিম মেরে বসে থাকে সে। হুট করে কাঁধে কারো হাত রাখার স্পর্শে ওর ধ্যান ভাঙে। পেছনে তাকাতেই মাকে দেখা মাত্র কেমন একটা শান্তি লাগে তার। জীবনের যেই পর্যায়ে থাকি না কেন, প্রতিটা পর্যায়ে মা বাবাকে দরকার। মিসেস রোদিলা করুণ গলায় বলে, কি হয়েছে বাবু? সমুদ্র তার মায়ের কোলে মাথা রেখে বলল, আম্মু, আমার কিছু ভালো লাগছে না। আয়না কবে সুস্থ হবে? রোদেলা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ওর যত্ন নি। আয়ু এমনি দ্রুত সুস্থ হয়ে যাবে। ডাক্তারও লাগবে না ওর। ওর দরকার যত্ন আর ভালোবাসা। মেয়েটা ছোট থেকেই অযত্নে বড় হয়েছে তো, এজন্য যত্ন নিতে পারে না, অযত্ন নিতে পারে না। সমুদ্র আস্তে করে বলে, আমি ওকে অনেক যত্নে রাখবো। রোদেলা বলে, তোর ভাগ্য অনেক ভালো, দ্বিতীয়বার সুযোগ পেয়েছিস। অনেকেই আছে যারা কখনো লাইফে সেকেন্ড চান্স পায় না, আজীবন অনুশোচনা নিয়ে ঘুরে। সমুদ্রের চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রু পড়ে। সে দ্রুত নিজেকে সামলে নেয়। উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুম থেকে ফিরে বারান্দায় যেতেই চোখ গেল আয়না লাগানো নয়নতারা গাছটার দিকে। আয়না খুব শখ করে এই গাছটা লাগিয়েছে, তবে পানির অভাবে গাছটা শুকিয়ে যাচ্ছে। সে দ্রুত গাছের টবে পানি দিয়ে দুপল অপেক্ষা করে আপন মনে বলে ওঠে, আয়ু এবং আয়ুর সংস্পর্শে থাকা সব কিছুরই যত্ন নেব আজ থেকে। বিকেল হওয়ার আগে থেকেই আয়না পুনরায় সমুদ্রের জন্য অস্থির হয়। ডাক্তার রোকসানা আসলে ওনাকে বলে, আপনি সমুদ্রকে আসতে বলেন, ও অনেকক্ষণ ধরে নেয়। রোকসানা মূলত ভিজিটিংয়ে এসেছিল। আয়নার উন্নতি দেখে ফাহাদ সাহেবকে একটু সরিয়ে এনে বলে ওঠে, আপনারা চাইলে আয়নাকে বাসায় নিয়ে যেতে পারেন আগামীকাল। এখন ওর সাপোর্ট দরকার, ফ্যামিলির সাপোর্ট দরকার, সবার ভালোবাসা দরকার। আমাদের যা সেবা দেওয়ার দিয়েছি, মেডিসিন চলুক, সপ্তাহে সপ্তাহে চেক করলেই এনাফ। বাসায় যাক, ও হাসপাতালে বিরক্ত হচ্ছে। ফাহাদ সাহেব আয়নার রিলিজ দেওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হন। মেয়েকে বাসায় নিয়ে যেতে পারবে, এর চেয়ে সুখকর খবর আর কি হতে পারে। প্রতিটা হাসপাতালের রোগীর স্বজনদের জন্য বুঝি রোগীর রিলিজ হওয়ার দিনটা সবচেয়ে আনন্দের। আয়না বিকেলের নাস্তা খেলো না। সমুদ্র আসলে নাকি ওর সাথে খাবে একেবারে। ক্যাবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকলো, বেডেও বসে না, অপেক্ষায় থাকে। শায়লা চৌধুরী রোদেলাকে কল দিয়েছিল আরও ঘন্টা খানেক আগে, তখন নাকি ঘুমেছিল সমুদ্র। আয়না অবশ্য আগের মতো এগ্রেসিভ হচ্ছে না, তবে সমুদ্রের জন্য একদম দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফাহাদ সাহেব অনেক করে বলছে, কিন্তু আয়না শোনে না। একবার তো রুমের বাইরে চলে যাচ্ছিল, পরে ফাহাদ সাহেব গিয়ে ক্যাবিনে ধরে এনেছে। সন্ধ্যার দিকে আয়না ভীষণ ব্যাকুল হয়, বারবার একই প্রশ্ন করতে থাকে। নার্স সন্ধ্যায় মেডিসিন দিতে আসলে সেটাও নেয়নি। একটাই কথা, সমুদ্র আসলে খাবে। ফাহাদ সাহেব দ্রুত সমুদ্রের ফোনে কল লাগায়। অবশেষে সন্ধ্যা 7টা বাজলে সমুদ্র হতদন্ত হয়ে আসে হসপিটালের ক্যাবিনে। আয়না ওকে ক্যাবিনে প্রবেশ করতে দেখে অনেক খুশি হলো। ও সোফায় বসা ছিল। সমুদ্রকে দেখা মাত্র ছুটে এসে বাবার সামনে ওকে জড়িয়ে ধরে বলে, এতক্ষণ কই ছিলে তুমি? তোমাকে মিস করছিলাম। আর যাবা না কোথাও? সমুদ্র আলতো করে ওকে জড়িয়ে রেখে বলল, আচ্ছা সোনা, কোথাও যাব না। আমাকে রেখে কোথাও যাওয়া চলবে না। কোথাও গেলেও তোমাকে পকেটে করে ঢুকাই নিয়ে যাব। সমুদ্রকে বেডে বসিয়ে দিয়ে বলে, ঘুমিয়েছিলে তুমি? আয়না মাথা নাড়িয়ে বলে, এখন ঘুমাবো। সমুদ্রকে মেডিসিন খাইয়ে দেয়। ফাহাদ শায়লা আর ক্যাবিনে থাকতে পারে না। ক্যাবিনে থাকার সময় দুজনের কেউ কোনো কথা বলেনি। শায়লা চৌধুরীকে রেখে ফাহাদ সাহেব একাই বেরিয়ে গেলেন বিনা বাক্য ব্যয়ে। শায়লা দুদণ্ড থেমে একাই রওনা হলেন নিজের বাসার উদ্দেশ্যে। ফাহাদ সাহেব এখনও তার উপর ক্ষুব্ধ। নিজের বাসায় শায়লাকে কোনোদিন সহ্য করবে না। ক্যাবিনে তখন আয়না সমুদ্র একাই ছিল। আয়না সমুদ্রের সঙ্গে অনেক গল্প করছে। সমুদ্র ওর চুলে তখন তেল দিয়ে দিচ্ছিল। এই তেল নাকি মাথা ঠান্ডা রাখে। আম্মু আসার সময় হাতে ধরিয়ে দিল।
সমুদ্র বলে, আজকে থেকে তুমি সপ্তাহে তোমার চুলে তেল দিবে। প্রতি সপ্তাহে তোমার চুলে তেল দিব আমি। চুলের অবস্থা ভালো, শ্যাম্পু করে কেমন রাফ হয়ে গেছে। আয়না একা একাই অনেক কিছু বলছিল। হুট করে ও বায়না ধরলো লাল শাড়ি পরবে। সমুদ্র আকাশ থেকে পড়ে, হাসপাতালে গিয়ে লাল শাড়ি পরতে চাই ভাই। সে আমতা আমতা করে বলে, আয়ু, আজ না কালকে লাল কালো যে রঙের শাড়ি পরতে মন চায় পরে বসে থেকো, তবে আজ না, এটা হাসপাতাল। আয়না একদম জেদ ধরে বাচ্চাদের মতো সমুদ্র সমুদ্র ধৈর্য ধরে ওকে নানা বাহানা দিয়ে বোঝায়। এরপর বলে, আচ্ছা আসো, তোমাকে একটা গান শোনাই। মূলত গান শুনিয়ে ওর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা চালায়। সমুদ্র আয়নাকে নিজের কাছে বসিয়ে গান গায়। আয়না গানটা মনোযোগ দিয়ে শুনলো চুপচাপ। এরপর প্রশ্ন করলো, তোমার ভিনদেশি তারাকে? সমুদ্র ওর সাথে নিজেকে মিশিয়ে নিয়ে বলে, তুমি। রাত 9টায় আরেকবার ডাক্তার রোকসানা আর একজন নার্স এলেন। রোকসানা ম্যাডাম কিছুক্ষণ কথা বলে তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলে, রাতে খেয়ে নাও, তারপর ঘুমাও। আয়না বলে, আমাকে সমুদ্র খাইয়ে দেবে? রোকসানা ম্যাডাম বলে, আচ্ছা বেশ তো, ঘুমিয়ে যাও দ্রুত, কালকে বাসায় যাবে, খুশি তো? আয়না বলে, তাড়াতাড়ি ঘুমাবো না। কেন? সমুদ্র আয়নার খাবারগুলো প্লেটে সার্ভ করছিল, পাশাপাশি আয়নার কথাও শুনছে। আয়না রোকসানা ম্যাডামের উত্তরে বলে, রাতে জলদি ঘুমাবো না, রাতে সমুদ্র আমাকে আদর করবে, দ্রুত ঘুমালে হবে না। আয়না রেহেন কথায় নার্স সহ ডাক্তার দুজনেই হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। সমুদ্রের লজ্জায় ওই মুহূর্তে পালিয়ে যেতে মন চাচ্ছিল। সে খো খো করে কেসে ওঠে, কিছু বলতেও পারছে না লজ্জায়। একদম নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে। আয়না বলতেই থাকে, আমি লাল শাড়ি পরবো, লাল শাড়ি পরলে ও আমাকে অনেক আদর করে। নার্স আর ডাক্তার দুজনেই দ্রুত প্রস্থান করে। তবে ওনারা যাওয়ার পর আয়না বায়না ধরল, ওর অনেকগুলো আদর লাগবে, ও ভাত খেতে চায় না, আদর খাবে। কেমন বাদর মেয়ে! সমুদ্রের চেহারা তখন দেখার মতো ছিল। হাসপাতালে কেউ এমন আবদার কিভাবে করে, কিভাবে ওকে বোঝাবে? আয়নার জোরাজুরিতে সমুদ্রর কপালে একটা প্রগাঢ় অনুভূতি সম্পূর্ণ উষ্ণ ঠোঁটের ছোঁয়া এঁকে দেয়। আয়না ওর বুকের দিকে শার্ট এক প্রকার খামচে ধরে বলে, এরকম চাই না, ওই দিনকারটার মতো চাই। কোন দিনের মতো আয়ু? ওই যে গাড়িতে বসে। সমুদ্রের খেয়াল আসে না। পরবর্তীতে মনে পড়ল ওর ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম শেষ করে আসার পথের ঘটনা। আয়না ঘুমের ঘোর এসে যাচ্ছে, তাও বাদরামি কমে না। সমুদ্রের গলা আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর খুব অনাকাঙ্ক্ষিতভাবে সমুদ্রের ঠোঁটে অ্যাটাক মারে। সমুদ্র তবদা মেরে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। সে সম্পূর্ণ হতবাক। মনে মনে ভাবে, ডাক্তারের বউরাই হাসপাতালে সবচেয়ে বেশি নিয়ম ভঙ্গ করে দেখি। আয়না ওই রাতে টানা ঘুমিয়েছিল, একবারও ওঠেনি ঘুম থেকে। পরদিন সকাল হলেই ওকে রিলিজ দেওয়া হলো। আয়না নিজ থেকে বলে, আমি আব্বুর বাসায় যাব। সমুদ্রের সামান্য মন খারাপ হয়, ভেবেছিল তার শূন্য খরচ পূর্ণ হবে। তবে সে নিজে আয়নাকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আলিয়া বোনের জন্য একটা কেক আনিয়েছে। বাসায় এলেই আলিয়া ওকে ফুল দিয়ে স্বাগত জানায়। কেক কেটে দু বোন কেক খায়। আয়না বাসায় এসে মনে হচ্ছে অনেক খুশি। সেদিন রাতে সমুদ্র আয়নার বাসায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাতের খাওয়ার পর আলিয়া নিজের রুমে এলে দেখল শ্রাবণের কল এসেছিল। সে কল ব্যাক করলে শ্রাবণ সঙ্গে সঙ্গে ফোন ধরল। দুজনেই কিছুক্ষণ কথা বলে। এরপর হুট করে শ্রাবণ বলে ওঠে, এক কাজ করি, ভাইয়া ভাবি সহ সিলেট থেকে ঘুরে আসি, কি বলো? ভাবিরও রিফ্রেশমেন্ট হবে, ভাইয়া ভাবির খেয়াল রাখবে। তোমাদেরও একটা ভ্যাকেশন দরকার, একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া দরকার, তাহলে মাইন্ড রিফ্রেশ হবে। আলিয়া বলে, আই ডোন্ট নো ভাইয়া আপা রাজি হবে কি না। আপা মাত্র হাসপাতাল থেকে ফিরল, কয়েকদিন পর যাওয়ার প্ল্যান করতে বলি।
সেদিন রাতে শ্রাবণ সমুদ্রকে আয়নাকে নিয়ে সিলেট ঘুরে আসার বুদ্ধি দিল। সমুদ্রের আইডিয়াটা মনে ধরল। সে শ্রাবণকে সব ব্যবস্থা করতে বলল, তবে আরও 7 দিন পরে ট্যুর প্ল্যান করতে বলল। আয়না ততদিনে পুরোপুরি রিকভার করবে। ফোনে কথা বলার সময়ই আয়না শুনেছে ওরা সিলেট যাবে। ও খুশিতে আত্মহারা যেন। সমুদ্র ফোন রেখে আয়নার ওষুধপত্র দেখছিল। এমন সময় আয়না ওর হাতে গুতা দিয়ে বলে, আমাকে সিগারেট দাও, সিগারেট খেতে মন চাচ্ছে। সমুদ্র বলে, তোমার ক্ষুধা পেয়েছে নাকি? দেখো, সিগারেট কোনো খাওয়ার জিনিস না, এটা খেলে পেট ধরবে না, তার চেয়ে বরং কুকিজ বিস্কুট খাও। আয়না চিন্তিত গলায় বলে, তাহলে তুমি খাও কেন? আয়না খায় না তো। আয়না বলে, আমি দেখেছি তুমি সিগারেট খেতে, এখন আমিও তোমার মতো সিগারেট খাবো, দাও বলছি। সমুদ্রকে নিজের কাছে টেনে এনে কোলে বসিয়ে আয়নার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। ওকে জাগ্রত হতে দেখে সমুদ্র নিজে থেকে ওর দিকে ঝুঁকে একগাল হেসে বলে, গুড মর্নিং। আয়না পিট পিট করে চেয়ে থাকে, আশেপাশে তাকালো অবাক দৃষ্টিতে। তারপর নিজের পেটের দিকটায় হাত দিয়ে বলে, আপনি আপনি না অস্ট্রেলিয়া ছিলেন, এভাবে কিভাবে আসলেন এখানে? আয়নার অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়ত অনেক অদ্ভুত কথাবার্তা বলছিল। সমুদ্র ধৈর্য নিয়ে সব কিছুর উত্তর দেয়, মনের ভুলেও বিরক্তি প্রকাশ করে না। সে আয়নার কপালে চুমু দিয়ে বলে, আমি তো অনেক আগেই তোমার কাছে এসেছি, অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছি। আয়না কী সব ভাবে, এরপর বলে, আমার মাথা কেমন ঝিমঝিম করছে, ঘুমাও। এক কাজ করো, আমার কোলে মাথা রাখো, আমি মাথায় মাসাজ করে দিই। আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে একটু পর ও আবার ঘুমিয়ে যায়। বেলা 1টায় ওর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলে ওর জন্য দুপুরে অনেক কিছুই আয়োজন করে রেখেছে বাসার বাকি সদস্যরা। বহুদিন পর আয়নার দুপুরে বাবা আর পুরো পরিবারের সঙ্গে খেতে বসে। ওর প্রিয় রোস্ট করা হয়েছে। বিয়ের আগে বাসায় ইলিশ মাছ রান্না হলে যেমন করে বাবা মাছের কাঁটা সরিয়ে দিত, আজও ঠিক সেইভাবে মেয়ের পাতে ইলিশ মাছ বেছে দেন ফাহাদ। আয়না খেতে খেতে বলে, শাইলা আন্টি কোথায়? ফাহাদ সাহেব সামান্য ভ্রুকুচকে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আলিয়া দ্রুত আগ বাড়িয়ে বলে, আপা কচু ভর্তা বানানো হয়েছে, তোমার জন্য দেব? আয়না কিছু বলে না, আশেপাশে তাকিয়ে কাকে যেন খুঁজে। খাওয়া শেষ হওয়ার আগেই ওষুধপত্র নিয়ে হাজির হয় সমুদ্র। আয়না সবাই যেন চোখে হারাচ্ছে আয়নাকে। আলিয়া 2 মিনিট পর পর এসে আপাকে দেখে নিচ্ছে। ওর আপার চেহারার দিকে তাকালে এত মায়া লাগছে। সমুদ্রের দিকে সবাই ভাত ঘুমের জন্য যে যার রুমে চলে যায়। আয়নাও ঘুমিয়ে যায়। ওর ওষুধগুলো বেশ পাওয়ারফুল, খুব তীব্র ঘুম হচ্ছে। এখনও ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়ে ও। সমুদ্র টি শার্ট টান টান করে বাসার বাইরে বের হয়। তখন অলমোস্ট 4:30 বাজছিল। একটা কাজে এলাকার বাইরে গেছে, আধ ঘন্টাও লাগবে না ফিরতে। এদিকে তখনও আয়না ঘুমেছিল, জন্য কেউ ওকে ডিস্টার্ব করেনি, এমনকি বাসায় কেউ কোনো সারা শব্দও করেনি। আয়নার রুমের দরজা ভিড়ানো ছিল। কখন যে ঘুম থেকে উঠে বাসার বাইরে চলে যায় কেউ বলতে পারে না। আলিয়া চা নিয়ে আবার রুমে এসে দেখে রুম ফাঁকা, মেন গেটের লক খোলা। ওর বুক ধক করে ওঠে। আপা কই চলে গেল? সে বিকট আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দ্রুত ফাহাদ সাহেব বেরিয়ে আসে মেয়ের চিৎকার শুনে। আয়নার রুম ফাঁকা দেখে ওনার বুঝতে বাকি রইল না, আপু নিশ্চয়ই বাসার বাইরে চলে গেছে। টেনশনে ওনার কপালে ঘাম ছুটে। ওর তো শরীর ভালো না, তার উপর এত কড়া রোজের ওষুধ নিচ্ছে, একা বের হওয়া রিস্কি। উনি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেন। আলেয়া সমুদ্রের ফোনে কল দিতে থাকে। কি করবে সে? উপায় না পেয়ে সেও নিচে নেমে পড়ে। আয়না এলোমেলো পায়ে হাঁটছে। ঘুম থেকে উঠে সে বাসার বাইরে চলে এসেছে। আশেপাশে সব কিছুই অচেনা লাগছে। কই যাচ্ছে নিজেও জানে না। হাঁটতে হাঁটতে বাসার গলির চৌরাস্তায় চলে আসেও। রাস্তা পার হওয়ার জন্য যানবাহন চলাচল করতে থাকা গাড়ি রিকশার ভিড়ে পা বাড়াতে ধরলে কেউ একজন ওকে টেনে সরিয়ে নিয়ে যায়।
আয়না বিরক্ত হয়ে পিছে ফিরে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। ওর ওই নীল চোখের মনিতে একরাশ আতঙ্ক। আয়না সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে রইল। কেমন বোবা হয়ে তাকিয়ে থাকে দুজন। রাস্তার পাশ দিয়ে যাওয়া দু একজন পথচারী তাদের বকাঝকা দিয়ে গেল। ওরা কর্ণপাত করল না। অন্যদিন হলে সমুদ্র নিশ্চিত আয়নাকে অনেক বকা দিত, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। সে নম্র গলা বলে, আয়ু, তুমি বাসা থেকে একা বের হয়েছো কেন? আয়না পিট পিট করে চেয়ে থাকে, এরপর আশেপাশে তাকিয়ে বলে, আমি রাস্তা চিনতে পারছি না, আমরা কোথায় যাচ্ছি এখন? সমুদ্র আলতো করে ওর হাত ধরে বলে, সমস্যা নেই, আমি আছি তো। তুমি তোমার গুগল ম্যাপ তুমি আমি তোমার গুগল ম্যাপ। চলো শীতের বিকেলে একটু হাঁটাহাঁটি করি। আয়নার প্রস্তাবখানা ভারী পছন্দ হলো। সে মাথা দুলিয়ে সমুদ্রের হাতে হাত ধরে সামনে আগালো। সমুদ্র ওকে ফুটপাতের দিকে সরিয়ে দিয়ে নিজের রাস্তার দিকে থাকে। দুজন সামনে আগালো। ফুটপাত ঘেঁষে কুকুরের দল খেলা করছিল। আয়নাকে সমুদ্র বনরুটি কিনে দেয়। ও রাস্তার কুকুরগুলোকে রুটি দিচ্ছিল। সমুদ্র তাকিয়ে তাকিয়ে দেখে। সে যখন রাস্তায় ছিল, বাসায় ফেরার জন্য মোড়ের দিকে আগায়, তখন আলিয়ার কল আসে। সে আয়না হুট করে কাউকে না জানিয়ে বেরিয়ে গেছে। আলিয়ার কথা শোনা মাত্র সমুদ্র দু চোখ আদার দেখে। সমুদ্র দ্রুত আয়নার বাড়ির পথে ফিরে যেতে আরম্ভ করে। দুটো চোখ কেবল আয়নাকে খুঁজছিল। সে ধারণা ছিল আয়ু বেশি দূর হেঁটে যায়নি, বাড়ির আশেপাশেই আছে। খুঁজতে খুঁজতে চৌরাস্তার মোড়ে এসে আয়নাকে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে আয়নার অজান্তেই ওর কিছু ছবি তুলে রাখে। আলিয়াকে ছবিগুলো পাঠিয়ে দিল, যেন ওরা চিন্তামুক্ত থাকে। আয়না যখন রুটি ছিঁড়ে দিচ্ছিল, তখন রাস্তার ধারে একটা ছোট কুকুরছানা এসে দাঁড়ালো। ওর পা ভাঙা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কুকুরটাকে দেখা মাত্র আয়না হতভম্ব হয়ে চেয়ে থাকে। কাছে ডাকলে ভয়ে গুটিসুটি মেরে ঘেউ ঘেউ করে আর লেজ তুলায়। কুকুর ছানাটার চোখে কি উপচে পড়া মায়া। ভাঙা পায়ের ব্যথায় কাতরাচ্ছে। হয়তো না খাওয়া ক্ষুধার্ত কোনো মানুষ মনে হয় ঢিল ছুঁড়ে মেরেছিল। ছোট ছানাটা আঘাত পেয়েছে এজন্য। আয়না জোরে আওয়াজ করে সমুদ্রকে ডাকে, বলে ওঠে, তুমি না ডাক্তার, এ বাবুটাকে সুস্থ করে দাও। আয়না সকল আবদালে সমুদ্র বিপাকে পড়ে। সে তো হিউম্যান ফিজিওলজি পড়ে এসেছে। সে মাথা চুলকে কুকুরের ছানাটাকে কোলে নেয়। সমুদ্র আবার কুকুরকে ভয় পায় না। দ্রুত আয়না সহ একটা ফার্মেসিতে যায়। বিশাল বড় ফার্মেসি। ফার্মেসির লোক একটু অবাকই হলো। আজকাল মানুষজনের বোবা প্রাণী নিয়ে বিন্দুমাত্র ভাবে না, অথচ দুজন মিলে একটা কুকুর নিয়ে এসেছে। লোকটা প্রাথমিক ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলে, রাতের মধ্যে আমরা স্থানীয় ভেটেরিনারি ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করে দেব। সমুদ্র ভদ্রলোককে কিছু টাকা দিয়ে দেয়। ভদ্রলোক খুশিই হলো, যদিও কুকুরটার চিকিৎসা করাতে এত টাকা লাগবে না। তার মানে বকশিস ও দিল। ওনার ফোন দিয়ে সমুদ্রের ফোন নাম্বার নিল। আয়নাকে নিয়ে ফেরার পথে জিজ্ঞাসা করে, ফুচকা খাবে? আয়না বলে, হ্যাঁ হ্যাঁ খাবো। সমুদ্র হাসে ওর উত্তেজনা দেখে। একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালো। আয়ু অনেক মজা করে ফুচকা খায়। এক প্লেটে অর্ডার করেছিল। সমুদ্র এসব খায় না। আয়না তা দেখে প্রশ্ন করে, আপনি খাবেন না? ওহ, আমি এসব ধুলাবালি খাই না। আয়না ওর কথা কানে তুলে না। একটা ফুচকা সমুদ্রের মুখে পড়ে দেয়। ঝাল ঝাল ফুচকা খেয়ে নাজেহাল অবস্থা সমুদ্রের। ও একদম ঝাল খেতে পারে না। ঝালে নাকের পাটা লাল হয়ে আসে। সমুদ্রের নাজেহাল দশা দেখে আয়না খিলখিল করে হেসে বলে, আপনি ফুচকা খান না? পৃথিবীতে এমন মানুষও আছে যে ফুচকা খায় না? সমুদ্র ওর দিকে মোহগ্রস্ত চাহনিতে তাকিয়ে থাকে। একদিন 2 দিন করে মোট 4 দিন কেটে গেল। আয়নার কড়া ডোজের ওষুধ খাওয়া বন্ধ হলো। বলতে গেলে সে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কেবল ঘুমের ওষুধ চলছিল তখন। সে নিজের পুরাতন স্বভাবে ফিরে আসে। বাবার সঙ্গে কথা বলতে চায় না, সমুদ্রকে ইগনোর করে। কিন্তু এবারে তার জীবনের 2 পুরুষই সম্পূর্ণ উল্টো আচরণ করে। আয়না ওদের সঙ্গে কথা না বললেও নিজেরাই এসে এসে ভাব জমায়। যত্নার্থীর কমতি নেই। অসুস্থ থাকা অবস্থায় করা ব্যবহার বা ওই সময়ের স্মৃতি আয়নার স্মরণ নেই। রোকসানা ম্যাডাম বলছে, এটা নাকি খুব নর্মাল। ম্যাক্সিমাম পেশেন্টই ট্রমায় থাকা অবস্থায় ঘটনা ভুলে যায়।
আয়না রাতে বসেছিল বারান্দায়। ওর মন ভীষণ খারাপ। এতদিন পর ওর নিজের মিসক্যারেজের কষ্টটা টের পাচ্ছে। ওর বাবুটা আর পৃথিবীতে নেই। পৃথিবীতে আসার আগেই মায়ের সঙ্গে অভিমান করে দূরে চলে গেল। চোখ বেয়ে টপাটপ দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিকষ কালো আধারে সব কষ্ট যেন কোথায় তলিয়ে যেতে লাগে। কেমন শূন্য লাগে সব কিছুই। এমন সময় রুমের সমুদ্র প্রবেশ করে। আয়না ওকে দেখা মাত্র বারান্দার দরজা লাগিয়ে দিল। সমুদ্র হাসি মুখে বারান্দায় টোকা দিয়ে বলে, আয়ু বারান্দায় থাকলে মশা কামড়াবে তোমাকে। ভেতরে আসো। অবশ্য ভেতরে আসলে বড় মশা কামড়ালেও মারতে পারে। হু নোজ। আয়না ও পাশ থেকে বলে, আমাকে আয়ু বলে কেন ডাকছেন? আমার বউকে আমি আদর করে ডাকছি। তোমার সমস্যা কি? সমুদ্র বারান্দার দরজা খুলে ওর পাশে দাঁড়িয়ে একটা কিটক্যাট এগিয়ে দিয়ে বলে, মন খারাপ কেন আমার বউয়ের? হুঁ। আয়না খামোশ থেকে সমুদ্রের পানে তাকালো। সমুদ্র সাদা টি শার্ট পরে আছে। চেহারায় ক্লান্তি ভাব ফুটে আছে। সে আয়নার মুখে চকলেট তুলে দিয়ে বলে, কাল রাতে ট্রেনে সিলেট যাচ্ছি, জামা কাপড় গুছিয়ে নাও। আয়না ভ্রুকুচকে বলে, আমি যাব না, আমার ইচ্ছা নেই। বারে, তোমার না এত আগ্রহ যাওয়ার? হুট করে কি হলো? আয়না মনে করতে পারে না তার কখন সিলেট যাওয়ার শখ জাগে। সমুদ্র কেন তার সঙ্গে এত মিষ্টি ব্যবহার করছে? ওর না দ্বিতীয় বিয়ে করার কথা। মানুষপটে সব ঘোলাটে স্মৃতি পরিষ্কার হয়ে ওঠে। সে বলে, আপনি খুব খারাপ একটা লোক সমুদ্র। আমার চোখের সামনে থেকে দূর হন। সমুদ্র ওর পেছনে গিয়ে দাঁড়ালো। এরপর বলে, এবার চলবে? দেখো, তোমার চোখের সামনে থেকে পেছনে এসে দাঁড়িয়েছি। এরা খুব বিরক্ত হলো। তাকে আরও বিরক্ত করতে সমুদ্র পেছনে থেকে ওকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি জান, আর আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আই প্রমিস সবসময় তোমাকে খুব যত্নে রাখবো। আই উইল নট গিভ ইউ লিডস। আই উইল টেক কেয়ার অফ ইউ লাইক এ হোয়াইট নীল। আয়না বলে, এত দ্রুত আপনার সব অপরাধ মাপ হবে? শাস্তি দিলেও দাও। সমুদ্র ওর সামনে এসে দাঁড়ায় এবং কানে হাত দিয়ে বলে, সরি মাই হোয়াইট লিলি। আয়না সঙ্গে সঙ্গে ওর হাত নামিয়ে দিয়ে বলে, আমি স্বামী হিসেবে আপনাকে অনেক বেশি সম্মান করি। সমুদ্র ওর পাশে বসে বলে, তোমাকে কোনো চাপ দেব না। তোমার যদি আমার সঙ্গে আসতে মন চাইবে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আয়না অপলক নয়নে চেয়ে থাকে। বলে, আমাদের বাবুর জন্য আপনার খারাপ লাগে না? সমুদ্র এবারে কিছুটা মিইয়ে গিয়ে বলে, লাগে, কিন্তু আমি জানিও খুব আনন্দে সুখে আছে আয়ু। বরং ওর জন্য আমরা দুঃখ পেলেই ও দুঃখ পায়। ওর জন্য হলেও আমাদের হাসি খুশি থাকতে হবে। বাবা মা হাসি খুশি থাকলে বেবিও আনন্দ থাকবে। আয়না সামান্য হাসে। সমুদ্র ওর হাতে হাত রেখে বলল, তোমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে আরেকটা সুযোগ দাও। দেখো, অভিযোগ করার সুযোগ দেব না। কিভাবে? আপনাকে বিশ্বাস করতে ভয় লাগে। যদি আবার অবহেলা করেন? সমুদ্র ওর কথায় থমকে যায়। কয়েক দণ্ড নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে এরপর বলে, তোমার না অনেক ইচ্ছা ছিল একটা প্রেম করার, বয়ফ্রেন্ড নিয়ে টিএসসি ঘোরার? আমাকে কয়েকদিনের জন্য বয়ফ্রেন্ড বানাও, দেখবা অটো তোমার প্রতি বিশ্বাস চলে আসবে। আমার প্রতি বিশ্বাস চলে আসবে। আয়না বিস্ফোরিত চোখে সমুদ্রের পানে তাকালো। সমুদ্র তার এই ইচ্ছার কথা কিভাবে জানলো? এটা তো তার অ্যাডমিশন টাইমের ফ্যান্টাসি ছিল। ইউ উইল বি মাই গার্লফ্রেন্ড। দেখো, আমাদের কত ভাগ্য ভালো। মানুষ বয়ফ্রেন্ড টু হাজব্যান্ড হয়, আর আমি হাজব্যান্ড টু বয়ফ্রেন্ড হওয়ার প্রস্তুতি নিচ্ছি। অজানা জবাব না দিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। সেদিন রাতে সমুদ্র নিজের বাড়ি থেকে ফিরে যায়। পরদিন বিকেলে ফোন দেয় আয়নাকে। আজকে সিলেট যাওয়ার পরিকল্পনা তাদের। আয়না কেমন ফোন তুলে বলে, আপনি অপেক্ষা করেন, আমি আর আলিয়া বের হচ্ছি। শোনো, বাঙালি মেয়েরা বয়ফ্রেন্ডকে কোনোদিন আপনি বলে ডাকে, সে তুমি।
কমলাপুর স্টেশনে পৌঁছে যায় সবাই। ট্রেনে করে যাবে তারা। রাত 8:30টায় ট্রেন। শ্রাবণ, সমুদ্র, পিউ এসে গেছে। আয়না আলিয়াকে ফাহাদ সাহেব ড্রপ করলেন গন্তব্যস্থলে। হুট করে ট্যুর অর্গানাইজার হিসেবে রঙ্গনকে দেখা গেল। রঙ্গনকে দেখা মাত্র সমুদ্র ভ্রুকুচকে তাকালো। পিউ মিট মিট করে হাসে। রঙ্গন আর শ্রাবণ নাকি ট্যুর ম্যানেজমেন্টের ভলেন্টিয়ার হিসেবে কাজে আছে। রঙ্গন সঙ্গে ওর বোনকেও এনেছে। ট্রেনের একটা বগির অর্ধেক জুড়ে ট্যুর ঢাকা টু সিলেট এর মাঝখানে মানুষজনে ভরে গেল। ফেসবুক গ্রুপ দেখে অনেকে রেজিস্ট্রেশন করেছে। বাজেট একটু বেশি হওয়ায় ভদ্র পরিবারের মানুষজনই আগ্রহ পোষণ করছে। আয়না জানালার পাশে বসে পড়ে ট্রেন চলা শুরু করতেই সমুদ্রের ফোন থেকে মেসেজ আসে, ট্রেনের বাম সাইডে আসো, একটু প্রেম করি। এমন সময় সমুদ্র এসে তার সামনে দাঁড়ালো, তবে কিছু বলল না। আয়না এক পলক দেখে জানালার দিকে মুখ করে তাকিয়ে বাতাস খায়। ও কেবল চোখ মেলে একবার দেখে গেল। সবে রাত 9টা বাজে। এত জলদি কেউ ঘুমাবে না। শ্রাবণ সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, ট্রেন জার্নিটা কেমন পাঞ্চি লাগছে না? চলো সবাই মিলে গানের কলি খেলি। মেয়েরা একদল আর ছেলেরা একদল। খেলবা সবাই? তাহলে আর বোর ফিল হবে না। তাদের ট্যুর গ্রুপের সঙ্গে একজোড়া ফরেনার কাপল এসেছে। ওনারা সুদূর ইন্দোনেশিয়া থেকে এসেছেন। ওখানকার স্থানীয় ইন্দোনেশিয়ান ভদ্রমহিলারাও চোখের মনি নীলচে। উনি বরাবর সমুদ্রের দিকে তাকিয়ে হাসি দিচ্ছেন। হয়তো ভাবছে সমুদ্রেও ভিনদেশীয় কিনা। সমুদ্র পাল্টা হাসি দেয়। ইতিমধ্যে সবাই গানের কলি খেলার জন্য এক প্রকার উত্তেজিত হয়ে চোখ গোল হয়ে দাঁড়িয়েছে। আয়নাও এসে দাঁড়ালো। সমুদ্রের একদম ইচ্ছা নেই এসব খেলার। সে সরে দাঁড়ালো। এই ট্যুরে যারা এসেছে সবাই ওর অনেক জুনিয়র, বেশ কয়েক বছরের জুনিয়র। জুনিয়রদের সঙ্গে মিশতে ভালো লাগে না। এছাড়া আয়না তার মেসেজ অপেক্ষা করেছে বিধায় সামান্য কুণ্ঠিত বোধও করছে। ওর আবার কী হলো? মেয়ের মতিগতি বুঝতে মনে হয় নারীর মন রিলেটেড বিষয়ে পিএইচডি করা অত্যাবশ্যকীয়। তবে আয়না যদি এই মুহূর্তে তার থেকে দূরে থাকবে বলে মনোনিবেশন করে, সে অভিযোগ করবে না। জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়ালো, এখন সে কেবল আয়নাকে আগের মতো খুশি দেখতে চায়, আগের মতো সুস্থ হয়ে যাক ও। তার জন্য কারো জীবনে এত বড় ট্রমার জন্ম হোক, সে হাসতেও ভুলে যাবে এমন মানুষ হতে চায় না সমুদ্র। এর জন্য যদি আয়নার জীবন থেকে দূরে সরে যেতে হয়, সেটাও গ্রহণযোগ্য বই কি। তবে আয়না বরাবরের মতো নিশ্চুপ। ওর নীরবতা ক্রমশ সমুদ্রের মনে নেতিবাচক প্রভাবের আঁচড় কাটছে মনের অন্তরালে। কি হবে সামনে? দ্বিতীয়বারের মতো সব ঠিক হয়ে যাবে তো? গানের কলির আসল জমজমাট হচ্ছে। প্রথম পক্ষ গান শুরু করে। শ্রাবণের দল থেকে গান শুরু হলো। খালি গলায় শ্রাবণ গান ধরায়। ওর সঙ্গে তাল দিয়ে সবাই এক সুরে গায়। ট্রেন আপন গতিতে ছুটছে। ঠান্ডা হিমেল বাতাসের মাঝে এমন গানের আসর যেন আগুন। সবার চোখ মুখে হাসির রেখা। আসলে ট্যুর কিংবা ভ্রমণ আছে জন্যই মানুষ মানসিকভাবেও সুস্থ আছে। না হলে এমন চাপমুখর ব্যস্ততায় কবে মানুষ ডিপ্রেশন থেকে ধুকে বাঁচত? ভ্রমণের অপর নাম ম্যাজিক হওয়া উচিত। ভ্রমণে আসলে আপনি মানুষের মন মেজাজ ভালো হয়ে যায়। কয়েকদিনের জন্য সকল কাজকর্ম থেকে বিরতি। আহা, খালি ঘোরাঘুরি করা। মেয়েদের দলকে দিয়ে একটা গান গাইতে হবে। মেয়েরা অনেক ভাবছে দিয়ে কী গান আছে, কোন গানের লাইন দিয়ে শুরু। রঙ্গন কাউন্টডাউন করে শুরু করে, জোরে জোরে বলে 10, 9, 8। ছেলেরা অনেক খুশি, ওরা প্রথম রাউন্ডেই জিতে যাচ্ছে। অবশেষে দিয়ে কেউ গান গাইতে পারলো না। ছেলেরা আবার গান গাওয়া শুরু করে। এবার শ্রাবণ আর রঙ্গন একজোট হয়ে গাচ্ছিল। গানের রেশ বেশ করা হচ্ছিল, দূরে সরে থাকা গেল না। গানের আওয়াজ শুনে সমুদ্র দূর থেকে এগিয়ে আসরে যোগ দেয়। দারুণ গাচ্ছিল ওরা। ফরেনার দুজন খুব উপভোগ করছে, সবাই হাততালি দিচ্ছে। চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে কোনো নাম না জানা ওই অজানা শহরে। চলো। সে গানের অবসরের ঠিক মাঝে আসায় আয়নার সঙ্গে চোখাচোখি অথবা শুভ দৃষ্টি ঘটে। রঙ্গন গান থামিয়ে বলে,
এবার ইংরেজি অক্ষর ল দিয়ে গাও তোমরা। ছেলেদের সবাই মোটামুটি ভালো গায়, কিন্তু মেয়েদের মধ্যে পিউ, আলিয়া কেউ গান গেতে পারে না। এমনকি রঙ্গনের বোন রুষাও পারে না গেতে। পিউ আর আলিয়া গিয়ে তর্ক জুড়ে দেয় শ্রাবণ নাকি ইচ্ছা করে ওদের হারানোর জন্য এমনভাবে টিম তৈরি করেছে। জানে ওদের টিমে কোনো গায়িকা নেই, তার ছেলেদের টিমে গায়ক দিয়ে ভরা। এটা নাকি বৈষম্য হচ্ছে। ঝগড়াঝাটির শেষ পর্যায়ে সিদ্ধান্ত হলো ট্রুথ ডেয়ার খেলা হবে। তবে শেষ মুহূর্তে ফরেনার ভদ্রলোক বলে ওঠে, আই ওয়ান্ট টু হেয়ার মোর ফ্রম ইউ গাইজ ওয়ান্ট টু হেয়ার সাম বাংলা সং। বাঙালি মেয়েদের মধ্যে যত ঝামেলাই করুক না কেন, বিদেশিদের সামনে ফিটফাট থাকবে। বিদেশি বাবু যেহেতু বাংলা গান শুনতে চাইছে, তাহলে নিজের দেশের সুন্দর গানগুলো শোনাতে হবে সুন্দর কণ্ঠে। শ্রাবণ সমুদ্রের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, বস এবার তুমি গাও। তুমি গান গাইলে পুরো ট্রেনের মানুষ গান শুনতে চলে আসবে। আমি না রে, গান গাইতে আমার ভালো লাগে না, আগের মতো গাইতে পারি না। তোরাই তো খুব জোশ গাচ্ছিলি, গাইতে শুরু কর আবার। শ্রাবণ বলে, তুমি ছায়ানটের ছাত্র, তুমি গান শোনাও একটা প্লিজ। সমুদ্র আগে রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতো, সবাই প্রশংসা করতো অনেক, কিন্তু ইদানিং চর্চা নেই। চর্চা ছাড়া রবীন্দ্রসঙ্গীত ডিজাস্টার। সে গলা খাকারি দিয়ে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিল। এরপর আয়নাকে উদ্দেশ্য করে বলে, আয়ু, কোন গান শুনতে মন চাচ্ছে বলো তো। আয়না সহ কেউ ভাবে উনি সমুদ্র আয়নাকে উদ্দেশ্য করে কিছু জিজ্ঞেস করবে। সবার দৃষ্টি যায় আসরের এক কোনায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে। ও যেন এতে বিব্রত বোধ করে জোরপূর্বক হাসে। রঙ্গন দুষ্টুমি করে বলে, ভাবি বলেন কী গান শুনবেন। শ্রাবণ ভ্রুকুচকে বলে, ওই বেটা ভাবি না, তোর ফ্রেন্ড। রঙ্গন বলে, কিন্তু ভাইয়া তো কলেজের সিনিয়র ফার্স্ট ব্রো। আয়না আশেপাশে তাকিয়ে উসখুস করে অন্যদিকে যাত্রা শুরু করলে খালি গলায় গানের আওয়াজ ভেসে আসে, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আয়না থমকে দাঁড়ালো। পেছনে ফিরে তাকিয়ে দেখে সমুদ্র তার পানে চেয়ে আছে। ও আয়নার দিকে তাকিয়ে একগাল হেসে ওঠে। সমুদ্রের কণ্ঠে হয়তোবা প্রশিক্ষণপ্রাপ্ত জন্য কেমন একটা মাদকতা আছে। ওর কণ্ঠে গান শুনলে কিছু একটা উপলব্ধি করা যায়। মনে হয় ওর কণ্ঠে বড়ই বেদনার ছাপ, মনে হয় ও নিজের দুঃখে গাইছে। আসলে কি তাই? গানের আসর শেষ হলে ট্রেনের ভেতর থেকে দুজন এসে ওদের ডিনার দিয়ে যায়, খিচুড়ি আর ডিম সেদ্ধ। যদিও বা আহামরি কোনো কিছু না, কিন্তু কেন জানি সবাই মিলে একসাথে খেতে বসলে মজা লাগলো। খাওয়া দাওয়ার পর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করে। কোকের বোতল নিয়ে খেলা শুরু করে। সবার আগে রঙ্গনের দিকে বোতল থামে। রঙ্গন ট্রুথ ডেয়ার নেয়। শ্রাবণ জিজ্ঞেস করলো, তোমার লাইফের ফার্স্ট ক্রাশকে? রঙ্গন একটা দুষ্ট হাসি দিল। সমুদ্র তীর্যক চাহনিতে তাকায় ওর পানে। রঙ্গন বলে, আমি তখন ক্লাস 5-এ পড়তাম। আমার এক মামা বিয়ে করে মামিকে নিয়ে ঘুরতে এসেছিল। মামির উপর কাশ খাইছিলাম। রঙ্গনের এখন অকপটে স্বীকারোক্তিকে সকলে তাজ্জব বনে যায়। ধাপে ধাপে খেলা জমে। শ্রাবণ বোতল ঘোরালে এবার আয়নার দিকে বোতল থামালো। আয়নাকে সহজ প্রশ্ন করলো শ্রাবণ। ও বলে, ভাবি আপনার কেমন ছেলে পছন্দ ছিল বিয়ের আগে? এরপর সমুদ্রের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি কান বন্ধ করে রেখো। সমুদ্র হেসে বলে, প্যারা নাই। আয়না বলতে চাইছিল না, কিন্তু সবাই শুনতে চায়। এমনকি সমুদ্রের আগ্রহ দ্বিগুণ। সমুদ্রের ধারণা নিশ্চয়ই কোনো সিএসই ইঞ্জিনিয়ার পছন্দ, এজন্য লজ্জা পাচ্ছে। আয়না উত্তর দিচ্ছিল না দেখে আলিয়া বলে ওঠে, আমার আপু ছোট থেকে ডাক্তার ছেলে পছন্দ, স্পেশালি অ্যাপ্রন পরা ডাক্তার। সমুদ্র শোনা মাত্র বলে ওঠে, তাহলে এখন থেকে প্রতিদিন অ্যাপ্রন পরে বসে থাকবো। অনেক অবধি গল্পগুজব চলে। তখন অবশ্য সমুদ্র ছিল না, একটু থেকেই ফরেনার দুজনের সঙ্গে গল্পে ব্যস্ত ছিল। এরপর আর ওকে দেখা যাচ্ছিল না। এদিকে সিঙ্গারা চিপস সব খাওয়া শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্র নেই। আয়না উঠে যায় সিট থেকে। একাই হেঁটে হেঁটে ট্রেনের বগির শেষ মাথায় দরজার সামনে আসতেই সমুদ্রের কণ্ঠস্বর শুনল, কি ব্যাপার, এখানে কেন? আয়না চকিতে উঠে তাকালো। লম্বা মানুষটা কালো জ্যাকেট গায়ে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি দেখছিল সেটা আয়নারও দেখতে মন চাইল। সমুদ্র বলে, আমার রাতের বেলা ট্রেন জার্নি খুব ভালো লাগে, স্পেশালি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে চাঁদ দেখার মজাই আলাদা। আয়না একটু উঁকি মেরে চাঁদ দেখার চেষ্টা করে।
সাফ বোঝা যায় ও ভয় পাচ্ছে। সমুদ্র ওর বাহু ধরে এগিয়ে এনে বলে, সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা দরকার। দেখো আজকের চাঁদ কি সুন্দর। আয়না হাতল ধরে উপরের দিকে তাকায়। এক ফালি চাঁদ দেখতে পেলে সে আজকে কি পূর্ণিমা নাকি? ওর উড়ন্ত চুলগুলো ও সমুদ্র মুখ থেকে সরিয়ে নিজের হাতে মুঠ করে বলে, এরপর বলো, পরের স্টেশনে নামবা? আয়না চোখ বড় বড় করে বলে, বলেন কি, এখনই নেমে পড়লে সিলেট পৌঁছাবো কিভাবে? আরে বোকা, স্টেশনে নেমে চা বিস্কুট কিনে দেন, আবার উঠে পড়ব। টিকিট আছে তো? দেখতে চাইলে দেখাবো। একটু পর ট্রেন থামলো, কয়েক মিনিটের জন্য মনে হয়। যাত্রীদের সঙ্গে সমুদ্র আয়নাকে নিয়ে নেমে যায়। প্ল্যাটফর্মে ভিড় লেগেছিল। আরেকটা ট্রেন নাকি আসবে, কিন্তু লেট করছে জন্য যাত্রীরা অপেক্ষায় আছে। প্ল্যাটফর্মের ফ্লোরেই ফ্লাক্সে করে চা বিস্কুট বিক্রি করছে এক মহিলা। সমুদ্র 2 কাপ চা কিনে আয়নাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে। এই প্ল্যাটফর্ম বুঝি ঢাকার বাইরে। ইতিমধ্যে কুয়াশায় ঢেকে গেছে আকাশ। দূর দূরান্ত অন্ধকার আর কুয়াশা। ট্রেন থেমে আছে, যাত্রীদের আনাগোনা। একজন কুলিও দেখা গেল। এখন আর কুলির দেখা মিলে না। অবশেষে চা হাতে নিয়ে ট্রেনে উঠে পড়ে তারা। চা এত গরম ছিল, মুখে দেওয়া যাচ্ছিল না, ফু দিয়ে খেতে হচ্ছে। সমুদ্র এবারও গেটের ধারের দাঁড়ায়। আয়নাও দাঁড়ালো, তার বেশ মজা লাগছে। সমুদ্র বলে, ভূতের গল্প শুনবা? আয়না ভ্রুকুচকে বলে, আপনি ভূতের গল্প জানেন নাকি? আগে তো ফেসবুক ছিল না, আমরা রেডিও এফএমে ভূতের গল্প শুনতাম। শুনবা নাকি ছোট একটা গল্প? বলেন শুনি। একটা ছেলে এরকম শীতের রাতে প্রায় রাত 12টার ট্রেনে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ট্রেন থামে কোনো এক কারণে। সে প্ল্যাটফর্মে বসে গল্পের বই পড়ছিল। রাত তখন অনেক, প্ল্যাটফর্ম ফাঁকাই ছিল। হুট করে একটা মেয়ে এসে বলে, গল্পের শেষে কি হয়েছে বলা যাবে? ছেলেটা এন্ডিং বলে দেয়, যেখানে নায়ক তার নায়িকার মৃত্যুতে শোকাহিত হয়ে প্রেমের বই লিখছে এবং বেস্ট সেলার হয়। আয়না বিরক্ত হয়ে যায়, বলে, খুবই বোরিং গল্পটা, এর চেয়ে চুপ থাকুন তো। সমুদ্র হাসে বেশ শব্দ করে, তারপর বলে, প্ল্যাটফর্মে গল্পের এন্ডিং শোনা মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা ভূমিকার অংশ পড়ে, যেখানে লেখা, আমার প্রিয় সন্ধ্যা মালতী, তোমার গালের কালো দাগ আমার সবচেয়ে প্রিয়। আয়না হাই তুলে একটা চা খাওয়ার মনোযোগ দেয়। সমুদ্র বলে যায়। ছেলেটা হতভম্ব হয়ে কালো কুয়াশার দিকে তাকিয়ে থাকে, কারণ গল্পের এন্ডিং শোনা মেয়েটারও গালে কালো দাগ ছিল। আয়না চমকে ওঠে বেশ। সে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বলে, 12টা বাজতে চললো, পরের প্ল্যাটফর্মে নেমে সন্ধ্যা মালতীর সাথে দেখা করবে। মানুষ কতটা আহম্মক বলদ আর গাধা হলে একটা কাল্পনিক চরিত্রের অস্তিত্ব খুঁজতে সত্যি সত্যি পরের স্টেশনে ঠিক রাত 12টা বাজতে 10 মিনিট আগে ট্রেন থামলে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামে। সমুদ্র এই কাজটাই করে। প্ল্যাটফর্মে যাত্রীর আনাগোনা খুব কম, এমনকি ট্রেন থেকে গুটি কজন নেমেছে। সমুদ্র আয়নাকে উদ্দেশ্য করে বলে, কি ভয় পাচ্ছ নাকি? আসো, ভয়ের কিছু নেই। সন্ধ্যা মালতী ঘাড় মটকায় না। শি ইজ প্রিটি ঘোস্ট। আয়না বলে, আমি আপনার মতো স্টুপিড না। সমুদ্র সরু দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওসব কিছু না, তুমি ভয় পাচ্ছ জন্য আসতে চাও না। আমার মতো সাহসী হলে ঠিকই নেমে পড়তে আর সন্ধ্যা মালতীকে খুঁজতে আসতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি নামবে না, কারণ তুমি ভিতুর ডিম। তার চেয়ে বরং ট্রেনের ক্যাবিনে ফিরে যাও, একা ভয় পেয়ে কান্নাকাটি করবে। আয়না চোখ বড় করে চোখ রাঙালো তার দিকে করে যে মাথায় চাপালো। এরপর ট্রেন থেকে নামতেই ঠান্ডা হাত জমে আসে। বাপরে, এত শীত পড়লো কিভাবে? সে হাত ঘষে সামনের দিকে পা বাড়ায়। সমুদ্র একটু এগিয়ে গেছে কিনা তার আসলেই ভয় লাগতে শুরু করে। স্টেশন এক প্রকার নির্জন, 2-3 জন কেমন গা ছমছমে রহস্যময়তার ঘেরা। তবে মনের মধ্যে অন্যরকম এক অ্যাডভেঞ্চার অনুভূতি আসে। নিজেকে হারিয়ে যাওয়া নাবিক মনে হচ্ছে। ইন্টারেস্টিং বটে। সে এগিয়ে সমুদ্রের সঙ্গে পা ফেলে। সমুদ্র তাকে দেখে নিজের কালো জ্যাকেট খুলে দিল। আয়নার গরম কাপড়ের দরকার ছিল, বিনা বাক্যে সেটা নিয়ে নেয়। জ্যাকেট গায়ে জড়াতেই পরিচিত মানুষটার গায়ের গন্ধ নাকে ভাসে। আয়নার কাছে মানুষটার গায়ের গন্ধ কত পরিচিত, কিন্তু মানুষটা কি তার পরিচিত?
সমুদ্র জ্যাকেট খুলে দেওয়ায় উন্মুক্ত হলো তার পাতলা শার্ট, যার দরুন ও নিজের বেশ শীত শীত লাগে। আয়না অবশ্য এক বিন্দু মায়া দেখায় না, ভুলেও জ্যাকেটটা ফেরত দিল না। হাঁটতে হাঁটতে আনমন সমুদ্র গান ধরায়, খালি গলায় গায়, ধীরে ধীরে যাওয়ানোর সময় আরও ধীরে বও, আর একটুক্ষণ রওনার সময় একটু পরে যাও। ওর গান শুনতে শুনতে হাঁটতে বেশ উপভোগ করে আয়না। কেমন অদ্ভুত এক অনুভূতি। রাত 12টায় করুণ কণ্ঠে গান ওর বুকে তোলপাড় তুলে দেয়। পুরা প্ল্যাটফর্ম চক্কর মেরে একদম শেষ প্রান্তে গিয়ে থেমে যায় তারা দুজনেই কিঞ্চিত হাঁপাচ্ছে। এদিকে একদম মানুষ নেই, পুরো জায়গা ধুধু নির্জন। সমুদ্র মন খারাপের কণ্ঠে বলে, না, সন্ধ্যা মালতেই দেখা পেলাম না। ভেবেছিলাম আজকে ওর সাথে দেখা হবেই। স্যাট। আয়না কর্কশ গলায় বলে, মেয়ে দেখার সুযোগ পেলে হুঁশ থাকে না, তাই না? সমুদ্র চোখ বড় করে বলে, মাই গড, তুমি দেখি ভূতের উপরও জেলাস। কামন, শি ইজ জাস্ট এ ঘোস্ট। আয়না মুখ ফিরিয়ে নেয়। ওই সময় মনে হলো কারো ছায়া প্ল্যাটফর্মের মোজাইক করা ফ্লোর থেকে সরে গেল। কোনো নারী মূর্তি ছিল বলে মনে হচ্ছে আয়নার। হঠাৎ ভয়ে ছেকে ধরে, গায়ে হিম ধরা ভয় খেলে যায়। ও চোখ বড় বড় করে ঢোক গিলল। এমন সময় দূর থেকে হুক্কা হওয়া শব্দ ভেসে আসে। এরপর পরই কেমন করুণ সুরে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। আয়না পিড়ে চমকে ওঠে। সমুদ্র, আমার মনে হয় এই জায়গাটা ভালো না, নিশ্চয়ই খারাপ কিছু আছে। তখনই দূর থেকে কেমন কাঁদো কাঁদো গলায় ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আয়না পারলে সমুদ্রের গায়ে ঢুকে যায় ভয়ে। কাঁদো কাঁদো মুখে বলে, নিশ্চয়ই সন্ধ্যা মালতী এসেছে। কেন এসব বাজে কথা মুখে আনেন? এখন সত্যি হলো না? খাইছে রে, এখন কি হবে আয়ু? সন্ধ্যা মালতী যদি সামনে আসে, কেমনে সামলাবো রে? আয়না ভয়ার্ত চোখে তাকাতে সমুদ্র হো হো করে হেসে ওর মাথায় চাটি মেরে বলে, কুকুরের কান্নায় আওয়াজও চিনো না? আয়না যেন জানে পানি ফিরে পেল, স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমন সময় ট্রেনের হুইসেল বেজে ওঠে বিকট শব্দে। শব্দের তোপ এত জোরে ছিল যে স্টেশনের শেষ মাথা অবধি কানে বাজে। সমুদ্র চোখ বড় করে বলে, ও শিট, নো। এরপর দুইজন একে অপরের দিকে তাকালো। এরপর সমুদ্র কোনো চিন্তা ভাবনা না করে আয়নাকে কোলে তুলে নিল। এরপরে দেয় এক দৌড়, দিক বেদিক ভুলে সামনে সমানে দৌড় লাগায়। অবশেষে ট্রেন চলতে শুরু করার 10 সেকেন্ড আগে ট্রেন। আর সামান্য দেরি হলে ট্রেন মিস যেত। আয়নাকে কোল থেকে নামিয়ে ও হাঁপাতে থাকে। টিটিটি এসে সমুদ্রের উপর চটে এক প্রকার ঝাড়ি মেরে বলল, মাইয়া মানুষ নিয়ে বের হয়েছেন, সামনেরা সময়ের আক্কাল জ্ঞান রাখলে চলবে না। সরি ভাই। ভদ্রলোক বিরক্ত মুখে সামনের দিকে অগ্রসর হয়। সমুদ্র একটু হেঁটে কোথা থেকে এক বোতল পানি এনে নিজে ঢক ঢক করে খেয়ে আয়নাকে সাধল। আয়না ও পিপাসায় গলা ফেটে যাচ্ছিল। সে এক চুমুকে পানি পান করে সমুদ্রের দিকে তাকায়। ওই নীলচে চোখের মনির দিকে তাকালেই মায়া লাগে, বুক ভার লাগে, ভালোবাসার মরুভূমিতে আটকা পড়ে যেতে মন চায়। পরক্ষণে মরিচিকা নামক ভয়াবহ বস্তু আঘাত হানে। যদি সবটা মরিচিকা হয়, ওর এই কেয়ার ভালোবাসা সব মিথ্যা হলে, দ্বিতীয়বার পারলে আয়না সব ধাক্কা সামলাতে পারবে? ওহ, পারবে না। আয়ু। সমুদ্রের মুখে আয়ু নামটা শুনে কেমন মিষ্ট অনুভূতি হতো। আগে আকারে ইঙ্গিতে কত বুঝিয়েছিল তাকে আয়না না ডেকে আদর করে আয়ু ডাকতে, কিন্তু জনাব যেন বুঝতেই চাইতো না। ডিম সিদ্ধ খাবা? ট্রেনে সেদ্ধ ডিম খেতে দারুণ মজা লাগে। আয়না সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে ওর পানে তাকায়। দুজনের মধ্যে নীরবে বোঝাপড়া চলে। চোখের ভাষা পড়ার চেষ্টা চলে। একটা সময় পর সমুদ্র মোলায়েম কণ্ঠে বলে, আরেকবার সুযোগ দিতে খুব চাপ যাবে? দেওয়া যায় না? ওয়ান মোর চান্স। আয়না নীরব থেকে ট্রেনের সঙ্গে সঙ্গে যাওয়া চাঁদের পানে তাকিয়ে থাকে। সমুদ্র বুঝে ওর নীরবতায় ভীষণ রকমের অভিমান লুকিয়ে আছে, ক্ষোভ আছে। তবে কি রাগ জেদ ক্ষোভ জয়ী হবে? তাদের ম্যারিড লাইফ পরাজয় মানবে? পরাজিত হলে যদি ও সুখে থাকে? হ্যাঁ, হারই সই। সমুদ্র বড় আশা নিয়ে তাকিয়ে থাকে, নিজের মনের সঙ্গে নিজেই কথা বলে। আয়না অনেকক্ষণ থম মেরে চুপ থাকার পর বলে, আপনার দেয়া ইম্পোর্ট দেখতে চাই আমি। সমুদ্র ভরসা আর বিশ্বাস অর্জন করতে হয়। আমি দ্বিতীয়বার যে আপনার প্রয়োজন হব না,
আমাকে প্রিয়জন ভাববেন। আমাকে এই ভরসা আপনাকে দিতে হবে। যতক্ষণ অবধি আমি আপনার থেকে এমন কোনো আশার বাণী পাচ্ছি না, ততক্ষণ অবধি আপনার সঙ্গে ফিরব না। স্ত্রী হিসেবে অবহেলা মেনে মেনে চলছিলাম হাজার কষ্ট হলেও, কিন্তু আমার সন্তান যেন ভবিষ্যতে কোনো অবহেলা না পায়, এটার ইনসিওরিটি আপনাকে দিতে হবে। আয়না বলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সমুদ্র উত্তরে কেবল বলে, আমি তোমাকে নিরাশ করব না। দেখবে আমাদের সুখে সংসার হবে। আয়না সমুদ্রের দিকে তাকালো। ওর চোখ ছলছল করছে। নিশ্চয়ই মিসক্যারেজের কথা স্মরণ করে কান্না আসছে। সমুদ্র ওর দিকে মোহগ্রস্ত চাহনিতে তাকিয়ে বলে, ভালোবাসার নাকি প্রমাণ দেওয়া যায় না, তবে আমি অনুভব করাবো। আমি আসলেই আমার স্ত্রীকে খুব ভালোবাসি। দুজনেও কিছুক্ষণ চুপ থাকে। সমুদ্র পরিবেশ হালকা করার জন্য বলে, ডিম সিদ্ধ আনি? ওয়েট। এরপর হেঁটে কোথা থেকে একটা কাগজে করে 7-8 ডিম সিদ্ধ আনে, সঙ্গে লবণ মরিচ। নিজে এক কামড় বসিয়ে আয়নার মুখে তুলে তুলে ধরে। আয়না ভেবেছিল খেতে খুব একটা আহামরি কিছু না, কিন্তু কামড় দেওয়ার পরে মনে হচ্ছিল বেশ মজার। রাত 12:30টার পর দুজনে ফিরে যায় ক্যাবিনের দিকে। ক্যাবিনের সামনে আসতেই রঙ্গন পিওকে দেখা গেল। পিও ভাইয়াকে দেখে সামান্য ঘাবড়ে যায়, তবে হাসি মুখ করে বলে, তোমাদের খোঁজার জন্যই বেরিয়েছি। পথে মধ্যে রঙ্গনের সাথে দেখা। দুজন মিলে আলাপ করছিলাম তোমরা কোথায় থাকতে পারো। সমুদ্র তেমন সন্দেহ করে না। আয়নাকে ক্যাবিনের সিটে বসিয়ে দিয়ে চলে যায়। আয়নার খুব ঘুম পাচ্ছিল। ওদিকে আলিয়া, পিউ আর রুষা কি মুভি দেখছে আর হাসছে। মুভির সাউন্ড কানে বাজছে বেজায়। সে ঘুমিয়ে পড়ে, চোখ খোলা রাখতে পারে না। কিছুক্ষণ ফিরে এসে সমুদ্র দেখে আয়না ঘুমে। ও ফিসফিস করে বলে, তোমরা আমার সিটে গিয়ে মুভি দেখো, যাও, শব্দ করো না। ওরা তিনজন চলে গেল চিপস সাথে নিয়ে। সমুদ্র আয়নার পাশে বসার পর আয়না একটু নড়ে হাওয়ায় কাঁধ বেঁকিয়ে মাথা কোথাও রাখতে চাইলে সমুদ্র নিজের বাহু এগিয়ে দিয়ে ওকে আরাম দেয়। আয়না ঘুমের ঘোর সমুদ্রের বাহুকে বালিশ ভেবে বেশ আদরে ভঙ্গিমায় ঘুমিয়ে থাকে। সমুদ্র মুচকি হেসে বলে, আই উইল বি ইউর পার্সোনাল পিলো হোয়েনেভার ইউ নিড টু স্লিপ। সমুদ্র তো এই আয়নাকেই দেখতে চায়। সে গম্ভীর হয়ে যায়। মাঝে মাঝে নিজের খুব অনুতাপ বোধ হয়। কেন কেন যে কাজ নিয়ে এত ডুবে থাকতো? কি হতো আয়ুকে আর একটু বেশি সময় দিলে? হাসপাতালের দিনগুলোর কথা ভাবলেই তার গা শিউরে ওঠে। কি দুর্বিষহ ছিল। সে চুপচাপ চায়ে চুমুক দেয়। সবাই হইচই করে বসে বাসে। আয়না জানালার সিটে বসে সিলেটের সবুজ সমাহার দেখায় ব্যস্ত। তার পাশে রুষা বসেছে। ওদিকে ছেলেরা গান ধরিয়েছে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসার রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে চাই। তাই তাই তো নেই মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। আয়না খুব জানতে ইচ্ছে হলো, আসলেই কি দুঃখকে ছুটি দেওয়া যায়? উত্তর আসলো, যায় তো। এই যে তার মনে কত আঘাত ছিল, কিন্তু ভ্রমণে এসে আপাতত মনের কোনো দুঃখ নেই। দুঃখকে ছুটি দিতে চাইলে ভ্রমণে আসা দরকার। রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেতে হলে নৌকা ভাড়া করতে হয়। রাতারগুল হলো মিঠা পানির জলভূমি। বিশ্বের কয়েকটা মিঠা পানির জলভূমির মধ্যে এটা অন্যতম। তবে শীতকালের আবির্ভাব হওয়ায় পানি অনেকটাই শুকিয়ে গেছে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট গোয়াইন নদীর তীরে অবস্থিত। অনেক প্রজাতির উদ্ভিদ জন্ম নেওয়া এটাকে সিলেটের সুন্দরবন বলা হয়। ডালবের্গিয়া রেনিফর্মিস সহ বিভিন্ন জল উদ্ভিদ দিয়ে ঘেরা সোয়াম্প ফরেস্ট। সাপ, কেঁচো ছাড়াও বুলবুল, ঘুঘুটিয়া, তোতা পাখির বসবাস রয়েছে। মাছরাঙা, কাঠঠোকরা পাখির উল্লেখযোগ্য। জুলাই থেকে অক্টোবর রাতারগুল ঘোরার বেস্ট সিজন। তবে নভেম্বরের মাঝামাঝি হওয়ায় তাদের ঘুরতে সমস্যা হবে বলে মনে হয় না। তাও পানি কিছুটা হলেও শুকিয়ে আসতে শুরু করেছে। নৌকায় করে খাল পেরিয়ে সোয়াম্প ফরেস্টের দিকে এগিয়ে নিয়ে যায় মাছি। নৌকা ভ্রমণ বেশ উপভোগ করছিল সবাই। শীত শীত থাকায় আরও আকর্ষণীয় লাগছিল সব কিছুই। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জলভূমির দিকে নৌকা বেয়ে মাঝি নিয়ে যাচ্ছিল। সোয়াম্প ফরেস্ট যেতে আরেকবার নৌকা পরিবর্তন করলো তারা। প্রতিটি নৌকায় 4 জন থাকলেও সমুদ্র আর আয়নাকে আলাদা একটা নৌকায় উঠে কেবল 2 জন ভাড়া নিয়ে ওঠে। ওদের গ্রুপে সবাই কাছাকাছি থেকেই সোয়াম্প ফরেস্টের ভেতর নৌকা যাত্রা শুরু করে। যত সামনে আগাচ্ছিল মাঝি আয়না যেন ততই পুলকিত হচ্ছিল।
মাঝি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। 1 ঘন্টা ঘুরবে তারা। ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া হচ্ছে। চারপাশে থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে, কিন্তু আশেপাশে তাকালে পাখি দেখা যাচ্ছে না। হুট করে সমুদ্রের চোখ যায় একটা টিয়া পাখির দিকে। সে দ্রুত আয়নাকে ডেকে বলে ওঠে, আয়ু দেখো, কি সুন্দর একটা টিয়া পাখি, কি সুন্দর ওর লাল ঠোঁট, লাল টুকরো ঠোঁট, একদম তোমার মতো সুন্দর, তাই না? আয়না টিয়া পাখির দেখা দেখা করে আশেপাশে তাকালো, কিন্তু দেখতে পায় না। সমুদ্র ওর কাছে এসে ওর সাথে মিশে গিয়ে আয়নাকে বাম দিকে তাকিয়ে থাকতে বলে। ও বামে ঘুরে দেখে একটা টিয়া পাখি গাছের ডালে বসে পাখা ঝাপটাচ্ছে। সমুদ্র সুযোগ বুঝে ওর গালে ঠোঁট ছুঁয়ে বলে, মেয়ে, তুমি ওই টিয়া পাখি হও, ওর মতো চঞ্চল হয়ে আনন্দে ওড়ো। আমি না হয় ওই গাছের ডাল হলাম, স্থির, যার কাঁধে মাথা রেখে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলব। আয়না ওর চোখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, আপনি কি ফ্লার্ট করছেন নাকি? তোমার কি মনে হয়? আমার যা মনে হচ্ছে তাই তো বললাম। সমুদ্র নির্বিকার চিত্রে হেসে বলে, আজকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো, আমার এই চেহারা প্রতিদিনই দেখবে। আয়না ওর দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। সত্যি, এই অপরূপ প্রকৃতির মাঝে তার মধ্যে বিন্দুমাত্র বিরক্ত ভাব নেই। সোয়াম্প ফরেস্ট খুব অদ্ভুত রকম সুন্দর। চোখে না দেখলে আসলে বিশ্লেষণ করে এর প্রাকৃতিক রূপ বলে বোঝানো যাবে না। পানির মধ্যে থেকে জন্ম নিয়েছে অসংখ্য গাছগাছালি। গাছের অনেকাংশেই পানির নিচে ডুবে আছে। পানি আর গাছের সংমিশ্রিত সমাহারের মাছ দিয়ে নৌকা চলে। আমাজন জঙ্গলের একটা অংশ ভেবে ভ্রম হলেও হতে পারে। সমুদ্রর কয়েকটা ছবি তুলে বলে, খুব সুন্দর এসেছে তোমার ছবি। এরপর আয়নার সামনেই সদ্য তোলা ছবিতে সমুদ্র চুমু দিল। ওর এসব বাচ্চামো কাণ্ডে আয়নার হাসি পায়, বেজায়, কিন্তু তাও অপ্রকাশিত রেখে মুখে রাগী ভাব এনে বলে, এটা কি করলেন আপনি? কি করলাম? এমনভাবে প্রশ্ন ছুড়ে যেন কিছুই জানে না এই ভণ্ড ছেলেটা। ওই সময় ওর চেহারাখানা নিষ্পাপ শিশুর মতো লাগছিল। আয়না স্পষ্ট কাঠ গলায় বলে, আমার ছবিতে কিস করলেন কেন? মোবাইলের স্ক্রিন তো তো আমার, তাও আপত্তি আছে? আজব আপনি। সমুদ্র পুনরায় হেসে নীলচে চোখের মণি দিয়ে তাকিয়ে থাকে প্রেয়সীর প্রাণে। প্রেয়সী তো। যে মেয়েটি তার প্রিয় ভালোবাসার নারী, তাকে তো প্রেয়সী বলাই যায়। আজ এই মুহূর্তে সে উপলব্ধি করছে সে আয়নাকে ভালোবাসে। ওর হাজারো সুস্থতাকে নিজের অসুস্থতা হিসেবে মেনে নিতেও রাজি সমুদ্র। নিজের সমস্ত শান্তির বিনিময়ে সমুদ্র চায় আয়নার হাসি মাখা মুখ। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? ইউসার ক্ষেত্রে তো এমন হতো না। ইউসার বেলায় সে নিজে সুখে থাকতে চাইতো, কিন্তু এই মুহূর্তে মন চায় আয়ুই সুখী থাকুক। এমনকি সে না থাকলেও যেন আয়ু খুশি থাকে। অদ্ভুত যত সব মননকৃত ত্রিঘাত সমীকরণ। শায়লা চৌধুরী নিজের নারায়ণগঞ্জের বাসায় এসেছেন। বেশ কয়েক মাস হল বাসা বন্ধ থাকায় কেমন সৌন্দর্যের মাত্রা কমে এসেছে। সুন্দর করে সাজানো শোপিসগুলো বেশিরভাগই সাদা কাপড় দিয়ে মুড়ানো। সে বিছানায় শুয়ে আছেন। শরীর ভালো যাচ্ছে না তার। কেমন অসুস্থতা গ্রাস করে নিল তার শরীরটাতে। অসুখের ব্যথায় কাতরাচ্ছেন তিনি। হাসপাতালে গিয়েছিল, কিছু টেস্ট করে এসেছেন। একা একা অসুস্থ অবস্থায় বড় অসহায় অনুভব করছেন তিনি। একা নেই অবশ্য, একটা কম বয়সী তরুণী মেয়ে আছে যা সাহায্যকর্মী হিসেবে। গতকালেই তার অসুস্থতার কথা ফাহাদকে জানানো হয়েছে, কিন্তু এখনও নারায়ণগঞ্জ এলো না, এমনকি কল দিয়ে খোঁজও নেয়নি। সব মিলিয়ে শায়লার শরীর ও মন কোনোটাই ভালো যাচ্ছে না। শায়লা চৌধুরী ভাবছেন আয়নাকে দিয়ে কনভিন্স করাবে ফাহাদকে। আয়না মানসিকভাবে অসুস্থ হওয়ার পর তার সঙ্গে সখ্যতা বাড়িয়েছে। কোনোভাবে আয়নাকে ইনফ্লুয়েন্স করলে হয়তো ফাহাদও শান্ত হবে। আয়না সিলেট থেকে ফিরে আসলে একবার ওকে এ বাসায় দাওয়াত করবে বলে সিদ্ধান্ত নেন তিনি। শায়লা চৌধুরী বাথরুমে যাবে বলে ভাবলেন, বেড ছেড়ে উঠে সামনে পা ফেললেন, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। উনি পা পিছলে ফ্লোরে পড়ে যান। ঢাকায় ফিরে আয়না আলিয়া জানতে পারে শায়লা চৌধুরী নিজের নারায়ণগঞ্জ বাসায় গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন। হাঁটতেও সমস্যা হচ্ছে, এক প্রকার বিছানায় পড়ে আছেন। কিন্তু তবুও তাদের বাবার মায়া দয়া হচ্ছে না। কারো মায়া না হলেও আয়নার মায়া হয়। এরকম অসুস্থতার দিনের যন্ত্রণা তাকে পীড়া দেয়। ওর ইচ্ছা হয় শায়লা চৌধুরীর সঙ্গে দেখা করার। সিলেট থেকে ফেরার পরের দিনই আয়না নারায়ণগঞ্জ যায়। শায়লা চৌধুরী সুন্দর
সেই বাসাটাতে। সঙ্গে আলিয়াও যায় আপার সাথে। ওরা দুই বোন আসায় শায়লা খুব খুশি হয়। ওদের দুই বোনকে নিয়ে নিজের রুমে অনেক গল্প করেন। নিজের দুঃখের দিনের গল্প শোনান, যেগুলো কোনোদিন বলেননি তিনি। শায়লা চৌধুরী জীবনের একটা পর্যায়ে টাকার অভাবে ভুগেছেন। সেজন্য কম বয়সী থাকতেই বিয়ে হয়। তার শ্বশুরবাড়ির লোকজন নাকি তাকে খুব অত্যাচার করত। আয়না আলিয়া দুজনেরই ওনার দুঃখী জীবনের কথা শুনে খারাপ লাগে। ভদ্রমহিলা আবার একটু কাঁদলেনও। আয়না বেশ ভড়কে গেল। ওনাকে কি বলে সান্ত্বনা দেবে দু বোন ভেবে পায় না। তারপর উনি হুট করে আয়নার হাত ধরে বলে, আয়ু মা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আয়না ক্ষণে চমকে উঠে বলে, কি এমন করেছেন যে এখন কাঁদতে হচ্ছে? উনি আয়নাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সংসার ভাঙতে বসেছিলাম, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমারই সংসার ভাঙার পথে। আয়না বিচলিত হয়ে যায়। কি বলছেন উনি? শায়লা চৌধুরী তো তার বিয়ের ঘটক, উনি কেন বিয়ে ভাঙার ষড়যন্ত্র করবেন? শায়লা থেমে থেমে বলে, সমুদ্রকে আমি অস্ট্রেলিয়া থেকে চিনি। ইউষার সঙ্গে ওর সম্পর্ক, ব্রেকআপের খবর সবই জানি। ইউষার যখন ওকে প্রতারণা করে, ব্যাচেলার বেচারার বেহাল দশাও আমি নিজ চোখে দেখেছি। তারপর আমি তোমার সাথে ওর বিয়ের প্রস্তাব দিই। ইউষা সমুদ্রকে চিট করেছিল? সে কি তুমি জানো না? সমুদ্র বলেনি কিছু? না। ইউষা ওদের হাসপাতালের আরেক এস্টাবলিশড ডক্টরের সঙ্গে প্রেমে জড়িয়ে যায়। সমুদ্রকে চিট করে ওই ডক্টরের সঙ্গে লিভ টুগেদার করে। এ কারণেই বিচ্ছেদ হয়। আয়না থমথমে মুখ নিয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। ইউষা তাহলে চিট করেছিল সমুদ্রকে? শায়লা আরও যোগ করলেন, তুমি আর সমুদ্র যেদিন আমার বাসায় এলে, তোমার বাবার বিয়ের কথা জানতে পেরে হয়তো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তুমি সকালে আগে ভাগে চলে গেলে। আমি সমুদ্রকে সকালবেলা একটা মিথ্যা কথা বলেছিলাম। কি বলেছিলেন? বিয়ে 7 দিনের অন্তর তুমি ডিভোর্স চাও। এসব নিয়ে ফাহাদের সঙ্গে আলাপ করেছো। ডিভোর্সের কথা শুনে সমুদ্র অনেক বেশি আহত হয়েছিল। আই অ্যাম সরি মা, আমার তোমার প্রতি প্রচুর ক্ষোভ ছিল। সেজন্য রাগের বশে তোমার ক্ষতি চাইতাম, কিন্তু আমি কল্পনাও করিনি আমার অসুস্থতায় সবার আগে তুমি আসবে আমাকে দেখতে। আমি হয়তো আমার পাপের শাস্তি পাবো, একাই কাটাতে হবে বাকি জীবন। তোমার বাবা স্পষ্ট বলে দিয়েছেন আমার সঙ্গে আর যোগাযোগ রাখবে না। হয়তো দ্বিতীয় সংসার আমার ভাগ্যে জুটবে না। তবে তুমি আমার অসুস্থতার কথা শুনে এসেছো, আমি এতেই অবাক খুশি। আয়না নিষ্পলক চোখে তাকিয়ে থাকে। আলিয়া হতভম্ব শায়লার কথা শুনে। মহিলার মনে এত বিষ ছিল, কই মধুর বাণীর তোপে বোঝায় দুষ্কর ছিল। শায়লা করুণ গলায় বলে, তোমার সংসার সুখের হোক আয়না। সমুদ্র খুব ভালো পরিবারের ছেলে, অনেক ভালো স্বামীও। তোমার অসুস্থতায় ছায়ার মতো পাশে ছিল তোমার। হাজার ক্লান্তি নিয়েও বিনা অভিযোগ করে দিনরাত 24 ঘন্টায় তোমার সেবাই করেছে। তোমরা সুখী হও, খুব সুখী হও। সেদিন শায়লা আন্টির বাসা থেকে ফিরতি পথে সেই দিনকার ওই টঙের দোকানের কথা মনে পড়ে আয়নার। সমুদ্রকে খুব মিস করেও। আপনা আপনি দু চোখ বেয়ে পানি ঝরে। সমুদ্রকে ও অনেক ভুল বুঝেছে। ভাবতো সমুদ্র নিশ্চয়ই ইউসার সময় এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে জড়িয়েছে। কত কটু কথাই না মা শুনিয়েছে ওকে। আয়না মনে হলো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটা উচিত। সমুদ্রকে ভুল বুঝে অনেক দূরে ঠেলে দিয়েছে আর নয়। সংসারে দুঃখ সুখ থাকবে। সে ঠিক করলো কালকেই শ্বশুর বাড়ি যাবে। বাসায় ফিরতে ফিরতে বিকেল হলো। ফাহাদ সাহেব অফিসে গেছেন। শায়লা চৌধুরীর জন্য মায়া হলো। নারায়ণগঞ্জে একা ফ্যামিলি ছাড়া অসুস্থ অবস্থায় আছে। বাবার উচিত ওনার সাথে থাকা বা ঢাকায় আনা ওনাকে। তবে আলেয়া দ্বিমত পোষণ করে বলে, ওই কুটনি মহিলা এভাবেই বিছানায় পড়ে থাকা উচিত। কেমন অসভ্য, আমার আপার সংসারে আগুন লাগাতে চায়। তবে আয়না প্রতিশোধ পরায়ণ হয় না। বিয়ের পর সে বুঝে সংসার কী জিনিস। প্রতিটি নারী ঘর সংসার চায়। ঘরহীন নারী যেন পাখাবিহীন পাখির মতো অবলা। শায়লা চৌধুরীর জন্য তার মায়াই লাগে। মন থেকে আগের মতো আর ক্ষোভ জন্মায় না। সে সমস্ত চিন্তা বাদ দিয়ে সমুদ্রকে আজ অনেক দিন পর কল লাগায়। সমুদ্র দুবার রিং বাজতেই কল রিসিভ করে বলে, আরে আজ সূর্য ঠিক দিকে উঠেছে নাকি? কেন ভুল হবে? মিসেস রহমান কল করেছে, এজন্য অষ্টম আশ্চর্য। আয়না খুব হাসে, অনেক দিন পর মন খুলে হাসে। এরপর শুধালো, একটা কথা ছিল। বলো। না থাক, তুমি আজকে আমাদের বাসায় রাতে আসবে। আমি আজ রান্না করব। আচ্ছা আসবো।
কিন্তু লেট হবে। গাজীপুর এসেছি, সোজা মিসেস রহমানের কাছে চলে আসবো। আচ্ছা, এবার বলো কি বলতে চাইছিলে? আসো তারপর বলবো। বলে দাও কি বলবে। পরে যদি শুনতে না পারি আসলে বলবো। আসে, আসো আগে। আয়না কল কেটে দিয়ে আজ রান্নাঘরে ঢুকে অনেক কিছু রান্না করে। বিরিয়ানি, রোস্ট, সালাদ, সেমাই রান্না করলো। এসব সমুদ্রের খাবার, পছন্দের খাবার। রাতে বাবা অফিস থেকে আসলো, সবাই ডিনার করে। আয়নার রান্নার প্রশংসাও করে খুব, কিন্তু সমুদ্র আসে না। আয়না জানতো ওর লেট হবে, কিন্তু এত লেট কেন হচ্ছে কে জানে। সে ডিনার না করে কেবল মেডিসিন নিল। সে অপেক্ষায় থাকতে থাকতে ঘুম ভাব এসে যায়। অচেতন মন বলে সমুদ্র আসছে, খুব খুব কাছে তার। গাড়ির হর্ন বাজছে। এই তো সমুদ্র এসে তাকে মিষ্টি করে আয়ো যান বলে ডাকলো, কিন্তু বাস্তবে সমুদ্রের অস্তিত্ব নেই। ঘুমের ঘরে সে চোখের জল ফেলে। সমুদ্র কি তাকে আবার অবহেলা করবে? রাতের আধারে সমুদ্রের প্রাইভেট কার ছুটে যাচ্ছে। সড়ক আজ যেন থমথমে। অনেকগুলো ট্রাক আজ রাত 12টার আগেই রাস্তায় নেমেছে। ট্রাকগুলো কেমন অনিয়মের মধ্য দিয়েই হাই স্পিডে ট্রাক টানছে। সমুদ্রের গাড়ির নাম্বার প্লেট ঢাকা মেট্রো গ। সাদা রঙের গাড়িটা 3টা ট্রাকের মাঝে পড়ে। সমুদ্র তখন ফোনে তাদের বিয়ের ছবিগুলো দেখছিল। গাড়ির হর্নের শব্দে সে ড্রাইভারকে বলে, রক সাইড দিয়ে চালান গাড়ি, ট্রাকের সঙ্গে লাগাতে যায়েন না। ড্রাইভার পাকনামি করে পরপর হর্ন বাজিয়ে ট্রাকের মাঝ দিয়ে আগায় নিয়ে বলে, ভাইজান, আমরা তো ট্রাফিক নিয়ম ভঙ্গ করিনি, ওরা ভুলভাবে চালাচ্ছে। এমনি কেউ ট্রাক চালায়? ড্রাইভার কথা বলা শেষ না করতেই পেছনে থেকে গাড়ির বাম্পারে জোরে ট্রাক ধাক্কা মারে। দুটো পরিবহনী মহাসড়কে বেশ জোর গতি এগিয়ে চলছিল। জ্বলন্ত ছোট সাদা প্রাইভেট কার ট্রাকের ধাক্কা সামলাতে পারে না, একদম উল্টে যায় রাস্তার ধারে। প্রবল বেগে ঝাঁকির তোপে সমুদ্র টাল সামলাতে পারে না, মনে হচ্ছিল ছিটকে পড়ে যাবে। চারপাশে ভয়ঙ্কর অন্ধকার দেখে নিজের হাত পা মাথা বেয়ে তরল আঠালো পদার্থের অস্তিত্ব অনুভব করে। হুট করে সমস্ত শরীর অবশ হয়ে আসে। চোখ বন্ধ হতে চলে। সে চায় না চোখ বন্ধ করতে। চোখ বুঝলেই যে ধুধু অন্ধকার। আদৌ এই আন্ধার থেকে মুক্তি পাওয়ার পথ খোলা থাকে? চোখ বুঝে ফেলার আগ মুহূর্তে ঠিক সমস্ত ইন্দ্রিয় অঙ্গ থেমে যাওয়ার শেষ বেলায় মস্তিষ্ক সুখ দেয় তাকে। মস্তিষ্ক সমস্ত ব্যথা ভুলিয়ে দিতে খুব সুন্দর একটা স্মৃতি স্মরণ করায়। মনের মানসপটে ভেসে ওঠে চমৎকার এক বিকেল। সোনারাঙা রোদময় বিকেলে এসে থামে স্মৃতির চাকা। গোলাপি শাড়ি পরা একটা মেয়ে তার চোখের সামনে পরিষ্কার এসে দাঁড়ালো। তার সামনে এসে ঝুঁকে শরবতের গ্লাস এগিয়ে দিচ্ছে। হুট করে মেয়েটার মাথা থেকে ঘোমটা সরে যায়। ওর ঘোমটা সরে যাওয়ায় উদ্বিগ্ন হওয়ার চেহারায় স্পর্শ ভাসে চোখের সামনে। কি মিষ্টি সেই চেহারা! সমুদ্রের লাল টকটকে গাল ছুঁয়ে দিয়ে আদর করতে ইচ্ছা করে, যেন মেয়েটা বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে। লেবুর শরবত ফেলে দিল তার পায়ে। পা বেয়ে কেমন তরল আঠালো পদার্থের অস্তিত্ব অনুভব করে পুনরায়। হয়তো 7 মিনিট শেষ হয়ে আসে। সব আবছা দেখেও গোলাপি শাড়ি পরা তার মেয়েটাকেও অস্পষ্ট দেখে। কোথায় জানি হারিয়ে যায়ও। আদৌ মেয়েটা হারিয়ে যায় নাকি সমুদ্র তলিয়ে যায় বিশাল গহীন এক যাত্রাপথে, যে যাত্রাপথে কেবল প্রবেশ পথ আছে, কিন্তু ফিরে আসার কোনো পথ নেই। ফিরে আসতে চাইলেও ফিরে আসা যায় না আপনজনদের কাছে। এত দ্রুত সেই সুবিশাল পথের পথিক হবে সে? ভাগ্যের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাভ নেই। সমুদ্র আধো কাতর গলায় বলে, ভালো থেকো তুমি, ইউ আর মাই 7 মিনিট। গাজীপুরের এক হাসপাতাল থেকে কল করা হয়েছে। আজকে রাতে একটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়ির নম্বর প্লেট ঢাকা মেট্রো ঘ। পেশেন্টের ফোনে লাস্ট এই নাম্বার থেকে কল এসেছিল। ভদ্রলোক রোগীর বর্ণনা দিল, অজ্ঞান অবস্থায় আছে। ফোনে পাসওয়ার্ড নেই, এজন্য নাকি দ্রুত যোগাযোগ করতে পেরেছে। রোগী স্বজন হয়ে থাকলে ওনারা আসতে বলছে। ফাহাদ সাহেবের বুঝতে বাকি রইল না সমুদ্রের অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালেন। গাজীপুরে আয়নাকে সহ গিয়ে লাভ হবে না। সমুদ্রকে ঢাকার উন্নত মানের হাসপাতালে নিতে হবে। দরকার হলে জরুরি ভিত্তিতে থাইল্যান্ড নিয়ে যাবে। আয়না ইতিমধ্যে পাগলামি শুরু করে দিয়েছে। কি করবেন উনি? ভোরের আলো এখনো ফুটেনি। ফাহাদ সাহেবের এক বন্ধু সরকারি বড় কর্মকর্তা, গাজীপুরে পোস্টিং আছে।
দ্রুত কল লাগায়। ওনার বন্ধু সেই বহুদিন আগের অভ্যাস ফজরের নামাজ পড়তে ওঠা। কাজে এই বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে বেগ পেতে হয়নি। ওনার বন্ধু খবর শোনা মাত্র সাহায্য করার জন্য রাজি হলো। তার বাসা থেকে সমুদ্রকে নেওয়া গাজীপুরের সেই হেলথ কমপ্লেক্স বেশি দূর না। বন্ধুর মেয়ে জামাইকে সাহায্য করার উদ্দেশ্যে ভদ্রলোক ভোরের দিকেই ছুটে যান। ফাহাদ সাহেবের হাত পা কাঁপছিল। মেয়ের জন্য বেশ চিন্তিত সে। আয়না এই অল্প সময়ের ব্যবধানেই অস্থির হয়ে একাকার। এখনই নাকি বের হবে, হাঁটা ধরবে। ফাহাদ সাহেব মেয়েকে ছোট বাচ্চাদের মতো বুকে আগলে রেখে নানান বুঝ দিতে থাকে। আয়না মানে না, হাও মাও করে কাঁদে। ওর মেন্টাল কন্ডিশন ক্রমশ খারাপ হতে থাকে। হাসপাতালের করিডোর আয়নার পরিচিত। এই হাসপাতালে প্রায় আসা হয় তার। এমার্জেন্সি বিল্ডিংয়ে ছুটে যায় সে। ফাহাদ সাহেব কোনোভাবেই মেয়েকে সামলাতে পারছেন না। ও ছুটে যেতেই চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে চোট পায়। তাও দিক বেদিক ফুলে ছুটে। চোখের জলে গাল ভিজে যাচ্ছে, দোয়ায় ভিজে যাচ্ছে মন। শুধুমাত্র সমুদ্রের সুস্থতা চাইছে সে। হাসপাতাল রুমের সামনেই ডক্টরের সঙ্গে দেখা। উন্মাদের মতো দৌড়ে আসা মেয়েটাকে দেখে ওনার বেশ মায়া হলো। আহারে, মেয়েটার চোখ দিয়ে জল বইছে নায়াগ্রা ফলসের মতো। আয়না এসে দাঁড়াতে ডক্টর বলে, আপনি পেশেন্টের কে হন? মা। আয়না উদ্ভ্রান্তের ন্যায় জবাব দিল, ওয়াইফ। ও আচ্ছা, পেশেন্টের গাজীপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর ওখান থেকে এখানে আনা হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে মাথায় ইনজুরি তেমন হয়নি, তবে বাম পা অনেক বেশি ইনজুর রড। ওনার জ্ঞান ফিরেছে। ও আয়না অসহায় টলটলে চোখে ডক্টরের দিকে তাকায়। এই চাহনিতে আকুল আবেদন আছে। একটাবার আপন মানুষটাকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছা। উনি না করতে পারলেন না, হেসে জবাব দিল, যাও দেখা করে আসো, কিন্তু বেশি শব্দ করবে না। ইনজেকশন পুশ করা হয়েছে, 6 ঘন্টা ঘুমাবে। আয়না ভিতরে ঢুকে পড়ে। রুমে প্রবেশ করতেই নীল আর বাদামি চোখের মনির মিলন ঘটে। সমুদ্রকে হাসপাতাল বেডে দেখা মাত্র কেঁদে ফেলে আয়না। পা দুটোয় ব্যান্ডেজ হওয়া, ব্যান্ডেজের নিচ দিয়ে লাল রক্ত সামান্য ভেসে আছে। কপালে ব্যান্ডেজ। সমুদ্রের একটু আগে জ্ঞান ফেরে। এতক্ষণ চোখ বন্ধ হয়েছিল। গেট খোলার শব্দে কষ্ট করে হলেও চোখ মেলে তাকাতেই আয়নাকে সামনে দেখতে পায়। ও ব্যথা পাওয়া হাতটাই এগিয়ে দেয়। হাত দিয়ে আয়নার স্পর্শ করতে চায়, অনুভব করতে চায় তার 7 মিনিটকে। নিজেকে বড্ড ভাগ্যবান মনে হয়। সৃষ্টিকর্তা তবে তার প্রতি এতটাই সদয় হয়েছেন যে এক জীবনে মৃত্যুর কাছাকাছি দ্বার প্রান্ত হতে ফিরিয়ে দিলেন। আয়না ওর ব্যথা পাওয়া হাত ধরে বলে, আস্তে করে বলে, সমুদ্র। নীলমণি দিয়ে খুব দুর্বল অবস্থায় সে জিজ্ঞেস করলো, আয়ু, তুমি আজকে সকালের ওষুধ নিয়েছ? আয়নার চোখ দিয়ে অনবরত অশ্রুমালা গড়িয়ে পড়ে। সমুদ্রের মন চায় নিজের হাত দিয়ে ওর চোখের জল মুছে দিতে, কিন্তু সক্ষম হয় না। ভীষণ ঘুম পায় তার। চোখের সামনে গতকালকের ভয়ঙ্কর স্মৃতি ভেসে আসে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে তার নাকে তীব্র আগুনের গন্ধ উড়ে আসে। আগুনের তাপে গা গরম হয়ে আসে। জ্ঞান থাকতে থাকতে সে বুঝে যায় যে করেই হোক উল্টে যাওয়া গাড়ি থেকে বের হতে হবে, নাহলে খুব দ্রুত ছাই হয়ে যাবে সে। সেদিন খুব সুন্দর একটা দিন ছিল। সূর্য ডোবার পর সমুদ্র হাসপাতাল থেকে বের হলো। ভীষণ ক্লান্ত সে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। সিডনিতে আজ বেশ শীত। সোয়েটার পরেও পার্কিং লটে পৌঁছাতেই হাত পা ঠান্ডা হয়ে আসে। গাড়ি নিয়ে ছুটে বাসার উদ্দেশ্যে। পথিমধ্যে একটা সুপার শপে নামে। 1 বক্স চকলেট কিনে। কেন কিনলো ও নিজেও জানে না। এরপর নিজেই নিজেকে বুঝ দিল, সে চকলেট নিজে খাওয়ার জন্য কিনেছে। চকলেট কিনে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। নিজের অ্যাপার্টমেন্টের বেসমেন্টে গাড়ি রেখে ওপরে উঠে বাসার দরজার সামনে এসে থামলো। দরজায় নেম প্লেটে লেখা মিস্টার অ্যান্ড মিসেস রহমান। সে বেল বাজায়। বাসার ভেতর থেকে কারো পায়ের শব্দ পাওয়া যায়। দরজা খুলতেই টি শার্ট পরা আয়নার সঙ্গে সাক্ষাৎ হলো। আয়না মুখ ঘুরিয়ে নিল। তাদের দুজনের চেহারা দেখা আপাতত বন্ধ। তবে সারা বাসায় বিরিয়ানির গন্ধে টেকা যাচ্ছে না। সমুদ্রের ক্ষুধারা হরতাল শুরু করলো। গতকাল আয়নার সঙ্গে এক প্রকার ঝগড়া হয়েছে। কাল রাত থেকে তাদের মধ্যে কথা বন্ধ। সমুদ্র চকলেট ডাইনিং টেবিলে রেখে গলা খাকারে দিয়ে বলে, আজকে কি ক্লাসে গিয়েছিলে? না। কেন? ক্লাসে যাওনি কেন? ক্লাস ছিল না তাই। সমুদ্র এত মেজাজ খারাপ হয়?
কেমন বিচ্ছু মেয়ে। সে চুপচাপ চকলেটের বক্স খুলতে থাকে। আয়নাও সার্ভ করে রাখা বিরিয়ানি থেকে ঢাকনা সরায়। বিরিয়ানির চেহারা দেখে বোঝা যাচ্ছে পুরাই ফার্স্ট ক্লাস হয়েছে। আয়না ঝগড়াঝাটির পর তার দুর্বলতায় হাত দেয়, যেন সমুদ্র আগে সরি বলে। মেয়ে হয় লাল শাড়ি পরবে, না হয় বিরিয়ানি রাঁধবে। সমুদ্র দ্রুত চেয়ারে বসে বলে, দাও খেতে দাও। খেয়ে দিয়ে ঘুম দে, কালকে 5.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করা লাগবে। আয়নার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে যায়। ও সমুদ্রের কোলে বসে পড়ে বলে, সত্যি আমরা যাব? সমুদ্র ওর চেহারার দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলল, হ্যাঁ, তোমার সব আবদারই তো পূরণ করি। আয়না খুব খুশি হলো। নিজ হাতে ওকে সার্ভ করে বিরিয়ানি খাওয়ালো। সমুদ্র 2 লোকমা খেয়েই আয়নাকে নিজ হাতে বিরিয়ানি মুখে তুলে দেয়। আয়না একটু খেয়ে আর খেতে চায় না। ওর বমি পাচ্ছে নাকি। সমুদ্র জোর করে না। রাতের খাওয়ার পর্ব সেরে আয়না টিভি অন করলো। কে ড্রামা দেখবে সে। সমুদ্র পাশে বসে থাকে। এসব কে ড্রামা তার মাথার উপর দিয়ে যায়। কে নায়ক আর কে ভিলেন চিনতে কষ্ট হয় তার। সবাইকে একরকম লাগে। আজকে আয়না এক অদ্ভুত ড্রামা দেখছে। এই ড্রামায় নায়িকা বিড়াল থাকে, কিন্তু পৃথিবীতে এসে মানুষ রূপে নায়কের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্র হাই তুলে। আজকে সারাদিন এত প্রেশার গেছে, এসব বিড়াল মানবীর ড্রামা দেখে ক্লান্তি খুঁজবে না। সে শুয়ে পড়ে বেডে। সমুদ্র সিডনিতে সেটেল হয়েছে অলমোস্ট 3 বছর হলো। কার্ডিওলজির ওপর পড়াশোনা করছে। আয়না যখন ফাইনাল ইয়ারে, তখন অফার লেটার হাতে পায় সমুদ্র। পরে জানুয়ারিতে অস্ট্রেলিয়া ফিরে আসলো। আয়না তার কয়েক মাস পর এসেছে। মাস্টার্স করছে এখানে। শায়লা চৌধুরীকে ঘিরে কাহিনী ঘটে গেল। তার শ্বশুর ডিভোর্স দিতে চাইছিল। শায়লা চৌধুরী আরও অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক গোল মিটিং করে আয়না ওর বাবাকে কনভিন্স করেছে বিচ্ছেদের দিকে না আগাতে। পরবর্তীতে শায়লা চৌধুরী ফাহাদ সাহেবের সঙ্গে থাকা শুরু করেন। চোখ বুঝে রেখে টের পেল আয়না ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র চোখ খুলে না, আরাম উপভোগ করে। তার ফ্যামিলি অনেক ভালোবাসে তাকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রায় 3-4 মাস সাপোর্ট ছাড়া হাঁটতে পারতো না। ওই সময় আয়না ওর এত যত্ন নিয়েছে যা কোনোদিন কল্পনাও করেনি সে। আগামীকাল ফাহাদ সাহেব আর শায়লা চৌধুরীর অস্ট্রেলিয়া আসার কথা। তাদের বাড়ির নতুন সদস্য একদিন আগে আব্বু আম্মুর কাছে চলে এসেছে। বাংলাদেশি সবাই অধীর আগ্রহে সুখবরের আশায় চেয়ে আছে। আলিয়ার আগামী মাসে বিয়ে শ্রাবণের সঙ্গে। ও ভিডিও কলে দাদা দাদিকে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। রোদেলার হাতে ফোন। সবাই বাবুকে দেখার জন্য অস্থির করছে। ওদিকে আবেগ আর পিওর ফোনের জ্বালায় মিসেস রোদেলার মাথা পাগল প্রায়। বাড়ির সবাই এত অস্থির আর এত খুশিতে সবার মাথা খারাপ হয়ে গেছে বুঝি। উনি আয়না 5 মাস প্রেগনেন্সির সময়েই ওকে সঙ্গ দিতে অস্ট্রেলিয়া এসেছে। ওনার নিজেরই খুশিতে কান্না পাচ্ছে। কারো সাথে ঠিকঠাক কথা বলতে পারছেন না। শুধু এক ধারে বলে যাচ্ছে, আমার বাবুর বাবু হয়েছে, আমার জুনিয়র বাবু। সমুদ্র এগিয়ে এগিয়ে আয়নার ক্যাবিনে যায়। ও ধরেই নেয় আয়না নিশ্চয়ই ব্যথায় কাতরাচ্ছে। মেয়ে সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারে না। না জানি এত ব্যথা পাওয়ার পর কী অবস্থায় আছে এখন। ক্যাবিনে ঢুকে সদ্য মা হওয়া আয়নাকে দেখে সে বেশ অবাক হলো। মেয়েটার চেহারায় ব্যথা চেয়ে আনন্দ বেশি। একগাল হেসে শুয়ে আছে। চোখ মুখে ব্যথার যন্ত্রণা প্রকাশ পাচ্ছে। 2 বেনি করে থাকায় ওকে কিশোরী বাচ্চার মতো লাগছে এখন। সমুদ্রকে দেখেই আয়না প্রশ্ন ছুড়ল, আমার পুটুনুর চোখের মনি নীল হয়েছে কিনা দেখেছ? সমুদ্রে গিয়ে ওর কপালে চুমু খেয়ে বলে, না। আয়নার রাগী গলায়, স্টুপিড ডক্টর, এখনও দেখোনি কেন? সমুদ্রকে ফের চুমু দেয়। এমন সময় নার্স বাবা মায়ের কাছে সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে এসে সমুদ্রের কোলে তুলে দেয়। তুলোর মতো নরম বাবুটা বাবার কোলে আসার সঙ্গে সঙ্গে চোখ তুলে বাবার দিকে তাকায়। সমুদ্রের মনে হচ্ছে সে নিজের চোখগুলোই আয়নায় দেখছে। একদম সেম টু সেম। সমুদ্রের কার্বন কপি যেন। ও একবার আয়নার দিকে তাকায়। আয়না হাসি মাখা চোখে তাদের পিতা পুত্রকে দেখছে নয়ন জুড়ে। সে আবার বাবুর দিকে তাকায়। ও কেঁদে দেয়। নীল চোখের বাবুটা কেঁদে দেয় বাবার কোলে। আয়না বলে, আমার ছেলে আমাকে বেশি ভালোবাসে, এজন্য মাকে খুঁজছে। আয় পুটুনু, বাবা মায়ের কাছে আয়। সমুদ্র আরেকবার স্ত্রীর দিকে তাকায়, তারপর ছেলের দিকে। বাবু চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এই জীবনে কি তার আর কিছু চাওয়ার আছে? জীবনের সমস্ত সমীকরণ কিভাবে যেন মিলে গেল। শুধুমাত্র একজন ভালো জীবন
স্ত্রী তাকে এত বড় খুশি উপহার দিল। আর কি চা আর কি বাপ চাওয়ার আছে এক জীবনে। এই মুহূর্তটা বুকে নিয়ে এক জীবন সে অনায়াসে পার করে দিতে পারবে। কখন যে টুপ করে এক ফোঁটা চোখের জল গড়াতে লাগে। কি অদ্ভুত জীবনের নিয়ম। দুঃখ পেলেও কাঁদি, আবার খুব খুব শখেও কেঁদে ফেলি আমরা। জীবনটা এত সুন্দর, এত বেশি সুন্দর কেন? কেন বাঁচতে ইচ্ছা করে বারে বারে? হোয়াই লাইফ ইজ সো পিসফুল।